So, hello everyone. This is Khondogar Tahamin Hassan, your host. আজকে আমরা প্রো মেন্টরস ইউ নিয়ে কথা বলবো আমাদের লাইভ ওয়েবিনার সেশন 2025 বিয়ন্ড লেকচার্স রিয়েল ক্যারিয়ার গাইডেন্স। আমাদের সাথে আজকে আছে আমাদের প্রো মেন্টরস এর ফাউন্ডার আশরাফ খান চৌধুরী। কেমন আছেন আশরাফ? আমি ভালো আছি, থ্যাঙ্কস ফর আস্কিং। আই হোপ সবাই ভালো আছেন। ওকে, আর আমাদের স্পেশাল গেস্ট প্রফেসর কে নাজমুন নাবি স্যার। উনি আমার বুয়েটের টিচার লেকচারার ছিলেন এবং এখন উনি হার্ভার্ডের ফেলো লেকচারার। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম সবাইকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই ভালো আছে, বাংলাদেশ থেকে যারা শুনছে অথবা ইউএসএ থেকে যারা যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, আজকের আমাদের মেইন সেশনের যে টপিকটা সেটা হচ্ছে প্রো মেন্টরস ইউ, বাংলাদেশের ফার্স্ট একটা প্ল্যাটফর্ম যেখানে থ্রু আমরা যত স্টুডেন্টস আছে তাদেরকে আমরা গাইড করতে পারবো যে তারা যেন তাদের একটা রাইট ক্যারিয়ার প্যাথ সিলেক্ট করে রাইট গাইডেন্সটা পায়। বিকজ আমরা সবাই এক্সপেক্ট করি যে আমরা ভালো কিছু করি লাইফের একটা গোল সিলেক্ট করতে চাই এবং ওইভাবেই আমরা আগাতে চাই, লাইফে অ্যাব্রডে যেতে চাই, পিএইচডি করতে চাই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা লস থাকি, রাইট? সো ওই ক্ষেত্রে প্রো মেন্টরস ইউ এমন একটা অপরচুনিটি ক্রিয়েট করছে আমাদের বাংলাদেশের স্টুডেন্টসের জন্য, ইনফ্যাক্ট সবার জন্য, জব হোল্ডার্সদের জন্য। তারা নট অনলি বাইরে গিয়ে একটা জব সার্চ করতে পারবে, সিকিউর করতে পারবে নিজেদের ক্যারিয়ারটাকে, তারা একটা ফুল ট্রান্সফরমেশন পাচ্ছে থ্রু রিয়েল মেন্টরস যারা অলরেডি তাদের লাইফে ভালো করছেন এবং তারা নিজেরা ওই পজিশনটাকে হোল্ড করে। সো আজকে আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনারি স্টার্ট করব আশরাফ, আমাদের ফাউন্ডারকে দিয়ে। আশরাফ, আমি আপনাকে জাস্ট জানতে চাচ্ছি যে প্রো মেন্টরস ইউ কেন, ওয়াই প্রো মেন্টরস ইউ, মানে আপনি যদি একটু শেয়ার করতেন। শিওর, থ্যাঙ্কস ফর দ্য কোয়েশ্চেন এন্ড থ্যাঙ্কস। আমি দেখতেছি যে অনেকে জয়েন করছে এবং অনেকে জাস্ট সবাইকে হাই দিছে, স্যারকে হাই দিছে, নসীনকে হাই দিছে। থ্যাঙ্কস ফর জয়েনিং সবাই। আর প্রো মেন্টরস ইউ নিয়ে হচ্ছে নসীন যেটা বললো, আমি ওটার সাথে জাস্ট অ্যাড করতে চাই যে আমাদের এখানে মেইন যে গোল হচ্ছে, আমি ট্রাই করছি এমন কিছু ইন্টেলিজেন্ট এবং যারা অলরেডি সাকসেসফুল এমন কিছু মেন্টরকে একসাথে কোলাবোরেশন করানোর, যাতে করে হচ্ছে আমরা যারা বাংলাদেশে আছি অথবা ইউএসএ আছি অথবা ওভার দ্য ওয়ার্ল্ড যে যেখানে আছি, আমাদের এমন অনেক কোশ্চেন থাকে মাথার মধ্যে যে আসলে আমরা আমাদের যে গোল, এই গোলে যে পৌঁছাইতে, মানে আমরা যে ট্রাই করতেছি আস্তে আস্তে আমাদের স্কিল ডেভেলপ করে যে আমাদের গোল। অ্যাজ এন এক্সাম্পল, ধরো কেউ হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে কিছু করতে চায় অথবা ডেটা সায়েন্টিস্ট হতে চায় অথবা ডেটা সায়েন্স নিয়ে ডেটা ইঞ্জিনিয়ার হতে চায়। সো সে হয়তো জানে যে সে কি করবে, সে এটার উপর একটা মাস্টার্স নিবে, সে হয়তো এটার উপর কোনো পার্সোনালাইজ স্কিল নিবে ইউডেমিতে গিয়ে অথবা কোর্সেরাতে গিয়ে অথবা গুগল থেকে ইউটিউবে কোর্স করতেছে। কিন্তু তার এটা মানে অনেক জায়গায় গিয়ে অনেক বাধাতে সে আটকা যাবে। বিকজ চিন্তা করো যে আমি ডেটা ইঞ্জিনিয়ার হতে চাই, ঠিক আছে, এখন আমি হচ্ছে কিছু স্কিল নিলাম, কিন্তু আমি আসলে জানি না আমি স্কিলটা নিয়ে কোথায় ল্যান্ড হচ্ছি। আমার ওই কানেকশনস গুলো নাই যে আমি হচ্ছে এতগুলা মাস্টার্স করলাম, এতগুলা ছোটখাটো কোর্স করলাম, স্কিল নিলাম, কিন্তু আমি কোথায় ল্যান্ড করবো, আমি কোথায় গিয়ে কাকে কানেক্ট করব। আমাকে যদি এমন কেউ থাকে যে আমার গোলটা অলরেডি অ্যাচিভ করে ফেলছে, সে হইতে পারে বাংলাদেশে আছে, ওর সে হতে পারে আমেরিকাতে আছে, তো ভালো কোনো কোম্পানিতে আছে। আমার গোল ছিল যে ওই মানুষগুলোর কাছ থেকে তুমি যদি গাইডেন্স পাও, তাহলে এটা ফার বেটার যে তুমি অ্যাকচুয়ালি কোন ট্র্যাকে যাচ্ছ এবং তোমার অবস্টাকেল গুলা কি কি তুমি আগে থেকে আইডেন্টিফাই করতে পারছো। কারণ যে যে মানুষটা অলরেডি ওইখানে চলে গেছে, সে জানে যে অবস্টাকেল গুলা কি, রাইট? এটা একটা মেইন আমার গোল ছিল, প্রো মেন্টর ছিল। সো প্রো মানে এখানে মেইন করতেছি যে ওই মেন্টর গুলা যারা হচ্ছে তোমার গোল অলরেডি অ্যাচিভ করে ফেলছে এবং তাদের থেকে তুমি মেন্টরশিপ পাচ্ছ। এখন আমরা আমাদের ছোটবেলায় যখন ক্লাস করতাম ইউনিভার্সিটিতে, স্কুলে, তখন আমরা সবগুলো স্টুডেন্ট একসাথে বসতাম, রাইট? কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার হবে, কেউ হচ্ছে ডাক্তার হবে, কেউ হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে পড়বে, কেউ হচ্ছে লাইক টিচিং প্রফেশনে যাবে। এখন আমাদের টিচার যখন আমাদেরকে গাইডলাইন দিত, তখন ওই ওই চিন্তা করে দিত যে আমার ক্লাসে সবাই আছে, সব সেক্টরে যেতে চায়,
কিন্তু প্রো মেন্টরশিপতে যখন কেউ জয়েন করবে আমাদের প্রাইভেট কমিউনিটিতে, তখন আমরা তাকে নিশ স্কিল ওয়াইজ মেন্টরের সাথে কানেক্ট করব। যখন একটা স্টুডেন্ট এসে বলবে যে আমি ডেটা ইঞ্জিনিয়ারিং করবো, এখন আমাদের ওয়ার্ল্ড যেখানে আগাচ্ছে, রাইট, এআই, ডেটা সায়েন্স, এমএল দিয়ে, তো কেউ যদি চায় আমি এআই এমএল ইঞ্জিনিয়ারই হব, তাকে আমরা ওই ক্লাসরুমেই বসাবো ওই মেন্টরের সাথে, যেখানে সবার সেম মাইন্ডসেট থাকবে, সবাই এআই এমএল নিয়েই কাজ করতেছে। এখানে কেউ থাকবে না লাইক আমাদের ছোটবেলা ক্লাসরুমের মতো যে আমি এসে ডাক্তার হবো, সে ওই ক্লাসরুমে বসবে না। এবং ওই ক্লাসরুমটা শুধুমাত্র ড্রিভেন হবে তাকে দিয়ে যে অলরেডি এআই এমএল ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অথবা সে ওটা নিয়ে রিসার্চ করতেছে, অলরেডি সে ওই পজিশনে আছে। সো মেন্টরশিপটা আসতেছে এক্স্যাক্টলি ওই পজিশন থেকে, সো দ্যাট যে স্টুডেন্ট গুলো আছে তারা অলরেডি জানে যে ওকে আমাদের এই স্কিলের পরে আমাদেরকে এই অবস্টাকেল গুলো আসবে, আমরা এই অবস্টাকেল গুলো হচ্ছে কিভাবে পার করবো, আমরা কিভাবে রিয়েল লাইফ রিয়েল জবের সাথে কানেক্ট হব, কিভাবে আমরা নেটওয়ার্কিংটা ক্রিয়েট করবো। সো ওই ক্লাসে সবার মাইন্ডসেট সেম, রাইট? এখন যখন একটা ক্লাসরুমে সবার মাইন্ডসেট সেম থাকে, তখন ওখান থেকে বেস্ট আউটপুট আসাটা সবচেয়ে মানে প্রবাবিলিস্টিক ওয়াই সবচেয়ে হায়ার। এখন আমাদের মাইন্ডসেট সেম, গোল সেম, মেন্টরশিপ আমাদের জানে যে কি করতে হবে, কারণ মেন্টরশিপের ক্ষেত্রে পড়াতে ইজি হয়। নর্মালি একটা জিনিস চিন্তা করো, একটা মেন্টর যখন ক্লাসে যায়, তখন সে যদি যেয়ে দেখে যে না আমার একটা স্টুডেন্ট ডাক্তার হতে চাচ্ছে, কিন্তু ওই মেন্টরের কখনো ইচ্ছাই ছিল না ডাক্তারি পড়া, সে ওই স্টুডেন্টটাকে ওইভাবে উঠাইতে পারবে না উপরে, রাইট? ওইভাবে গাইডলাইন্স দিতে পারবে না। সো গাইডলাইন্স দেওয়ার ক্ষেত্রেও একটা নিশ লেভেলে যেতে হয় যেখানে সবার মাইন্ডসেট মিলে। সো মাইন্ডসেট ম্যাচিং, এটা হচ্ছে প্রো মেন্টরশিপ এর মেইন একটা গোল আমার একসাথে। আর সাথে তোমার প্রাইভেট কমিউনিটি পাচ্ছে, আরো অনেকগুলো ফিচার আছে, আমরা আস্তে আস্তে আসবো, বাট আমি তোমাকে পরের কোশ্চেনের জন্য দিলাম। এক্স্যাক্টলি, মানে আমি আপনার সাথে একদমই এগ্রি করি যে ফুল একটা ভালো নেটওয়ার্ক থাকলে কিন্তু আমরা ভালো সারাউন্ডিং এর মধ্যে থাকলে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা অনেক কুইক হয়, আমরা অনেক কিছু শিখতে পারি, নিজেদের ল্যাকিংস গুলার থেকে বেরিয়ে এসে আমরা মানে বিয়ন্ড দ্য বক্স যেতে পারি। সো ইটস অ্যান এক্সেলেন্ট থিং যে প্রো মেন্টরস ইউ আসলেই এমন একটা অপরচুনিটি ক্রিয়েট করছে বাংলাদেশের সবার জন্য, স্পেশালি ফর দ্য নিউ স্টুডেন্টস, গ্রাজুয়েটার্স। তো এইটা আসলে অনেক ভালো একটা অপরচুনিটি সবার জন্য ক্রিয়েট করবে। আমি যদি আশরাফের কাছ থেকে আরেকটু ইন ডিটেলস জানতে চাই যে প্রো মেন্টরস ইউ পিএমওয়াইটা আসলে কি কি অফার করে, একটু স্পেসিফিক্যালি আপনি যদি এক্সপ্লেইন করতেন, তাহলে আমাদের যারা অডিয়েন্স আছে তারা একটু কানেক্ট করতে পারতো। না, শিওর। আমি আশা করি গোল আর মোটিভটা বুঝাই ফেলছি এতক্ষণে যে আমরা আসলে কি করতেছি, বাট আমাদের মেইন অফার গুলো হচ্ছে স্টুডেন্টের সাথে মেন্টরের যে কমিউনিকেশনটা ওটা কিভাবে হবে, রাইট? আমাদের ফার্স্ট যে অফারটা আমি স্টুডেন্টদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা প্রাইভেট কমিউনিটি বিল্ড করবো, যে কমিউনিটির মধ্যে হচ্ছে স্টুডেন্ট গুলো আসবে। প্রাইভেট কমিউনিটি কেন বলতেছি এগেইন, দেখো আমি যদি সবাইকে ছড়াই দেই তাহলে হচ্ছে কেউ কানেক্ট হতে পারবে না। সেম মাইন্ডসেটের জন্য ক্লাস্টারিং যদি করি, ধরো এরা হচ্ছে শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, রাইট? এদের একটা গ্রুপ থাকলো। ধরো আরেকটা গ্রুপ আসলো হচ্ছে আমরা হচ্ছে না সফট কোডিং চাই না, আমরা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, প্রজেক্ট ম্যানেজার রোল যেতে পারি অথবা বিজনেস রিলেটেড কাজ করতে পারি। তখন আমরা একটা ক্লাস্টার করলাম, ধরো শুধুমাত্র বিজনেস নিয়ে কাজ করবে। সো প্রথম অফারটা যেটা আমরা হচ্ছে যখন আমাদের কাছে স্টুডেন্ট আসবে তখন আমরা হচ্ছে তাকে ক্লাস্টার করে ফেলবো গ্রুপ ওয়াইজ, মাইন্ডসেট ওয়াইজ, কার মাইন্ডসেট কি। সো এই জন্য আমাদের লাইভের একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, আমরা আবার পোস্ট করব পেজ থেকে। তো ওই গুগল লিঙ্কে হচ্ছে যেটা সবাই তাদের ইমেল ফোন নাম্বার দিয়ে তাদের গোলটা যখন বলে দিবে, তখন আমাদের জন্য ইজি হবে যে ক্লাস্টারিং করা, কে কোন সেক্টরে ইন্টারেস্টেড। আরেকটা যেটা অফার সেটা হচ্ছে যে যেহেতু আমরা মেন্টর আসতেছে, মেন্টরের টাইমের এখানেও ব্যাপারটা আমাদের বুঝতে হবে। মেন্টর আমাদের ম্যাক্সিমাম মেন্টরই কিন্তু আমেরিকা থেকে আসতেছে, রাইট? আমেরিকা, কিছু মেন্টর বাংলাদেশেও আমরা আছে। সো অল ওভার দ্য ওয়ার্ল্ড যেহেতু মেন্টরস আমরা কালেক্ট করছি, এবং তাদের টাইমকেও রেসপেক্ট দিয়ে আমাদের তাদের অ্যাভেলেবিলিটি ওয়াইজ তারা যখন ফ্রি এবং সবাই যখন ফ্রি ওই টাইমগুলো সেট করে আমরা হচ্ছে গ্রুপ সেশন দিব। সেটা মেন্টরের অ্যাভেলেবিলিটি ওয়াইজই হবে। এগেন কেউ হয়তো 3টা নিতে পারে, কেউ 4টা, কারো টাইম ফ্রি থাকতে 6টা। তো মাসে হচ্ছে এরকম আমরা গ্রুপ করার পরে মেন্টরের সাথে কিছু গ্রুপ সেশন রাখবো। ইভেন অলসো ওয়ান অন ওয়ান সেশনও থাকবো। এরকম অনেকে থাকতে পারে যে না আমি গ্রুপে গিয়ে সবার সাথে মাইন্ডসেট ম্যাচ করে পড়তে চাই না, অথবা আমি গাইডলাইন নিতে চাই না, তখন সে মেন্টরের সাথে ডিরেক্ট কানেক্ট হতে পারবে ওয়ান ওয়ান সেশন। এটা একটা বেস্ট ফিচার আমার। এটা আমি অলওয়েজ এটা মানে সবাইকে বলি যে দেখো তোমরা যদি যেই সেক্টরে যে পড়ে যাচ্ছ, কাজ করে যাচ্ছ, তোমরা যদি একটা বার হলেও ওই সেক্টরে কারোর সাথে বসো
অথবা কথা বলো, তোমরা অনেক কিছু শিখতে পারবা। হয়তো তোমরা পড়ে যাচ্ছ, তো তোমরা অলরেডি একবার হলো দেখো যে ওই তোমার সেক্টরে যে আছে সে হচ্ছে কিভাবে, তার লাইফস্টাইল কি, সে আসলে কি করতেছে। মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জন্য আমরা অনেক কিছু পড়ি, বাট একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পরে তার কাজ কি, তার প্রতিদিনের লাইফস্টাইল কি, সে আসলে কি করে কোম্পানি থেকে, তার কোম্পানির সাথে কোলাবোরেশনটা কি, তার ইনপুট কি, কোম্পানি থেকে তার আউটপুট কি আসে। সো এটা একটা অফারিং। আরেকটা অফারিং হচ্ছে আমাদের যখন তোমরা প্রাইভেট কমিউনিটির মধ্যে চলে আসবা, প্রাইভেট কমিউনিটির মধ্যে আসার পরে আমরা তোমাদেরকে প্রত্যেক মাসে একটা লাইভ সেশন দিব ফ্রি। এবং এই লাইভ সেশনটার রিজন হচ্ছে তোমরা কমিউনিটিতে আসছো, ক্লাস্টার হলা, সবাই সবাই গ্রুপ সেট করলা, কিন্তু প্রত্যেক মাসে আমরা ট্রাই করবো কোনো না কোনো মেন্টর আনার, তোমাদের সাথে এগেইন মেন্টর ম্যাচিংটা করার। হতে পারে তোমার মনে হতে পারে যে তুমি গ্রুপে গেলা, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ধরো তোমার গোল ছিল, কিন্তু কিছুদিন পরে এরকম হয় না, মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। আমাদের মধ্যে তো অনেকেই থাকে যারা কম্পিউটার সায়েন্সে আসে, 4-5 সেমিস্টার পরে মনে করে যে না আমি আর কম্পিউটার সায়েন্স করতে পারবো না, আমি ট্রিপলিতে সুইচ করবো, অনেক টাফ হয়ে যাচ্ছে। আবার অনেকের থাকে যে না আমি বিবিএ তে শিফট করবো। So, আমরা প্রত্যেক মাসে লাইভ সেশনটা এই জন্য রাখছি প্রত্যেকটা নতুন মেন্টরের সাথে, যে দেখো তোমাদের যদি কখনো ফিল হয় যে না আমি হচ্ছে এই গোলটা, আমার যে গোলটা আমি সেট করছি ওই গোলটাতে আমার জন্য না, দেন উই আর অফারিং ইউ ওকে ইউ ক্যান কানেক্ট টু আ ডিফারেন্ট মেন্টর, রাইট? তুমি আরেকটা মেন্টরের সাথে কানেক্ট হও, হতে পারে তার সাথে কানেক্ট হওয়ার পরে তার ব্যাচে তুমি যখন ক্লাস করবা, যখন তুমি তার থেকে গাইডলাইন দিবা, হয়তো ওটা তোমার জন্য আরো বেটার হতে পারে। সো আমরা দেখো সব রকম সুবিধা দিচ্ছি, একটা গ্রুপ সেশন দিচ্ছি, প্রাইভেট কমিউনিটি অ্যাক্সেস দিচ্ছি, তাকে হচ্ছে সেম মাইন্ডসেট মানুষের সাথে রাখতেছি, যেন সে যখন তার ক্লাসরুমে আরেকজনের সাথে কমিউনিকেট করবে, নেটওয়ার্কিং এর সুবিধা করে দিচ্ছি। যখন সে কমিউনিকেট করবে যে না আমিও তো তোমার মতো ডেটা ইঞ্জিনিয়ারিং লিড হতে চাই লাইফে, আমি কোনো বড় কোম্পানির ডেটা ইঞ্জিনিয়ার লিড করতে চাই, তোমার ক্লাসরুমে সবাই তো তোমার মতোই। তোমার ক্লাসরুমে এমন কেউ নাই যে তুমি কথা বলতে যাচ্ছ আর বলতেছে না আমি ডাক্তার হবো, না, ডাক্তারের ক্লাসরুমে ডাক্তারই সবাই। সো এই যে সেম মাইন্ডসেট, এটা অনেক বড় একটা গিফট সবার জন্য, একসাথে ক্লাস্টারিং করা। তারপর তুমি চাচ্ছ যে না আমি হচ্ছে গ্রুপ সেশনে যেতে চাচ্ছি না, আমি মেন্টরের সাথে একটা শর্ট সেশন দেবো, ওকে ইউ আর ওয়েলকাম, তুমি 1-on-1 সেশন বুক করো, 1-on-1 সেশন নাও মেন্টরের সাথে, এটা একটা অফারিং। আর এই তো তারপরে হচ্ছে তোমার যদি কখনো মেন্টর ম্যাচিং এ হেল্প লাগে, রোড ম্যাপ ডিজাইনে, আমরা অলওয়েজ আছি 24/7, আমাদের গ্রুপ কাজ করতেছে, টিম আছে, রাইট? সো সবকিছু এখানে আছে, জাস্ট নিড টু এনরোল, আসো প্রো মেন্টর সিলতে কমিউনিটিতে, তারপর উই উইল গাইড ইউ যে তোমার কোথায় যেতে হবে, কি করতে হবে। এক্স্যাক্টলি, এটা আসলে আমি বলবো খুবই ইন্টারেস্টিং একটা অপরচুনিটি সবার জন্য, বিকজ আমরা কি করি, পড়ালেখা করি, মানে বুকিশ নলেজটাই রাখি, দেখা যায় পড়ালেখার বাইরে যে মানুষের সাথে নেটওয়ার্কিং করাটা, নিজেদের স্কিল বিল্ড আপ করাটা, তারপর মানুষের সাথে একটা কমিউনিটি বেস নিয়ে যে আমরা আর মুভ ফরওয়ার্ড করাটা, এই কালচারটা যদি আমরা বাংলাদেশে আনতে পারি, এটা বাংলাদেশের স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হবে। নট অনলি নিজের কান্ট্রিতে নিজেকে রিপ্রেজেন্ট করা ভালো মতো, নিজের গ্রোথটাকে আরো বুস্ট করা, বাইরে গিয়েও আমি ফর শিওর আই নো যে ওরা ভালো করতে পারবে, ডেফিনেটলি একটা ভালো মাইন্ডসেট নিয়ে ওরা যাবে, অ্যাটলিস্ট সবাই জানবে যে বাংলাদেশের স্টুডেন্টস আর ডুইং অ্যামেজিং জবস। সো একটা কোয়েশ্চেন আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে ট্রেডিশনাল কোচিং সেক্টর থেকে প্রো মেন্টর ইউটা কেন ডিফারেন্ট, এটা যদি আশরাফ আপনি আমাদের স্পেশাল গেস্ট আছেন প্রফেসর কে নাজমুন নবী স্যার, আপনি আপনারা যদি একটু এক্সপ্লেইন করতেন যে কেন এটা একটু ডিফারেন্ট নর্মাল কোচিং এর থেকে প্রো মেন্টরস ইউটা। ওকে, আমি হচ্ছে এই কোশ্চেনের অ্যানসারটা নবী স্যারকে হ্যান্ড ওভার করি। শিওর স্যার, একটু এক্সপ্লেইন করতেন যদি আপনি। না, আমি বলবো যে একটু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, কারণ আমাদের দুইজনের সিমিলার এক্সপিরিয়েন্স। আমরা যখন ইউএসএ তে আসি, তো আমরা অনেকেই বাংলাদেশ থেকে অনেকে দেশের বাইরে আসতে চাই বিভিন্নভাবে, মানে হয়তো পড়াশোনার জন্য অথবা বিভিন্ন বড় সেক্টরে কাজ করার জন্য। কিন্তু আমরা দুইজনই যেটা ফেস করছি যে অনেক স্ট্রাগলস বিকজ অফ দ্য ল্যাক অফ ইনফরমেশন। সো অনেক ইনফরমেশন থাকে না, গাইড করার মতো আমি এমন কাউকে পাচ্ছিলাম না যে হয়তো আমার ড্রিমটা অলরেডি অ্যাচিভ করছে। তো
তো আমি ওই সব জায়গা থেকে বলবো যে আমাদের তখন আমরা কিন্তু এই বিষয়গুলো শেয়ার করতাম যে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দরকার, সো দ্যাট উই ক্যান কানেক্ট দোজ মেন্টরস উইথ দোজ প্রসপেক্টিভ স্টুডেন্টস যারা হয়তো ফিউচারে এইসব জায়গায় আসতে চায়। সো ওয়াই নট আমরা ওদেরকেই কানেক্ট করি তাদের সাথে যারা অলরেডি দে অ্যাচিভ দেয়ার ড্রিমস। সো এটা ছিল মেইন আইডিয়া। আর এখন আমাদের মডেলটা খুবই সিম্পল, আশরাফ অনেক বলেছে, আমিও বলবো এটাই যে খুবই সিম্পল আইডিয়া। যারা তোমরা চেস করতে চাও ড্রিম, সো আমরা ওই প্ল্যাটফর্মই তোমাকে দিচ্ছি যারা অলরেডি সেই ড্রিমগুলো অ্যাচিভ করেছে। সো ওই অ্যাচিভার্সদের সাথেই তোমাদের কানেকশনটাই হচ্ছে এই প্ল্যাটফর্ম। সো ভেরি সিম্পল মডেল। আর আমার মানে অলওয়েজ উই ওয়ান্টেড টু সার্ভ বাংলাদেশ, আমাদের অলওয়েজ সেটা মাইন্ডে ছিল, এবং আমরা বিগার কমিউনিটির জন্য কি করতে পারি সেটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড। তো আমরা যেই চ্যালেঞ্জগুলো ফেস করেছি এখানে আসার পর, এবং অনেক সময় এখানে আসার আগেও আমাদের হয়তো অনেক ক্ষেত্রে প্রপার গাইডলাইন ছিল না, অথবা আমি জানতাম না যে এখানে কারা ছিল, বা তাদের সাথে আমি কানেক্ট করতে পারিনি হয়তো অনেক অনেক ক্ষেত্রেই। তো সেইটাই হচ্ছে এই প্ল্যাটফর্মটা, সেটাই যে টু কানেক্ট দোজ অ্যাচিভার্স উইথ দ্য স্টুডেন্টস প্রসপেক্টিভ যারা আসতে চায়। এবং ওয়াই নট যে অনেকে হয়তো এখানে বিভিন্ন সেক্টরে কাজও করতে চায়, বিভিন্ন স্কিলস ডেভেলপমেন্ট এগুলো। সো আমরা এই সেক্টরটাকে ব্রড রেখেছি। আমরা বলছি যে এটা আমরা স্কিলস ডেভেলপে কাজ করবে, অবশ্যই যারা ফিউচার ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে দোজ আর অলসো ওয়েলকাম। আর যারা হায়ার এডুকেশনের জন্য আসতে চায় তাদের ক্ষেত্রেও আমরা সার্ভিস প্রোভাইড করছি এখান থেকে। অ্যামেজিং। অনেক সুন্দর একটা প্রসেস আমরা আসলে পাচ্ছি। ইটস আ বিগ থিং। আমি আরেকটু যদি জানতে চাই যে প্রো মেন্টরস ইউএ আসার পরে ওরা আসলে মানে স্টুডেন্টসরা স্পেশালি কি টাইপের রোড ম্যাপটা পাচ্ছে, এটা যদি স্যার আপনি একটু এক্সপ্লেন করতেন, বা আশরাফ আমরা জানতে চাচ্ছি যে আপনার কি প্ল্যান স্টুডেন্টসদেরকে নিয়ে রোড ম্যাপের ওয়াইজ আগানোর জন্য। ওকে, আমি হচ্ছে কিছুটা এক্সপ্লেন করে আমি আবার স্যারকে দিচ্ছি। তো আচ্ছা, আমাদের এখানে যখন কোনো স্টুডেন্ট ফার্স্টে এনরোল হবে, ধরো আমরা তো গুগল ফর্ম অলরেডি দিয়ে দিছি, সো জার্নি আজকে থেকে স্টার্টেড, এটাই আমাদের স্টার্টিং ছিল, যদিও একটু লেট হয়ে গেছে আমার স্টার্ট করতে। কিন্তু যখন গুগল ফর্ম কেউ ফিল আপ করবে, যে তার গোল তো বলে দিবে যে সে এখন কোথায় আছে, তার গোল কি। সো এইটা যখন আমরা পেয়ে যাব, তখন আমরা হচ্ছে অ্যাজ এ সেট ফার্স্টে ক্লাস্টারিং করব, সেম গোলের ওরিয়েন্টেড মানুষগুলোকে আলাদা করব। ধরো কেউ ডেটা নিয়ে কাজ করতে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং লিডে যেতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ বায়োটেকনোলজি নিয়ে কাজ করতে চায়। সো আগে ফার্স্টে সবাইকে আলাদা আলাদা করলাম, আলাদা আলাদা করার পরে তখন আমরা হচ্ছে তার কাছে রিচ আউট করবো। সবাই প্রাইভেট কমিউনিটিতে আসলো, আজকে আমরা হচ্ছে প্রাইভেট কমিউনিটি অ্যাক্সেসও দিয়ে দিছি। আমরা আপাতত ডিসকর্ডের প্ল্যাটফর্মটা ইউজ করতেছি, বাট ভেরি সুন আমরা আমাদের নিজেদের প্ল্যাটফর্মে শিফট করব। এটা মেনটেন্যান্সের কাজে এখনো আছে, বাট হোপ সো বাই 3 months or 4 months আমাদের আইটি ডিপার্টমেন্ট কাজ করতেছে, এটা আমরা লঞ্চ করে দেবো আমাদের নিজেদের প্ল্যাটফর্ম। সো ফার্স্টে যখন আমরা ক্লাস্টারিং করলাম, সবাইকে আলাদা আলাদা গ্রুপে আনলাম, এখন আমরা হচ্ছে আমাদের অনেকগুলো মেন্টর আছে, রাইট? আমরা হচ্ছে মেন্টর ম্যাচিং করবো এই গ্রুপের সাথে। সো মেন্টর ম্যাচিং এর ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে তোমাকে ওই মেন্টরের সাথে কানেক্ট করানো, যে মেন্টর থেকে তুমি বেস্ট গাইডলাইন পাবা এবং তোমার গোলটা অলরেডি সে অ্যাচিভ করে ফেলছে, কারণ সে জানে যে কি কি অবস্টাকল সে ফিল করবে, রাইট? এবং এমন না যে আমি হচ্ছে জাস্ট বাংলাদেশের স্টুডেন্টের কালেক্ট করতেছি, আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট চলে আসছে যারা আমেরিকাতে আছে, তারাও কিন্তু স্ট্রাগলে আছে, রাইট? যে ধরো মাস্টার্স করতেছে আমেরিকাতে, অথবা ব্যাচেলর নিয়ে আসছে, তো ওরাও আসলে ওদের জন্য নেটওয়ার্কিংটা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের ইউএসএ তে এখন হচ্ছে বিগ চ্যালেঞ্জিং, রাইট? কোনো ডিগ্রির পরে ওখানে জবে নেওয়া, কারণ আমাদের H1B হার্ড হয়ে গেছে পাওয়া। ওপিটি নিয়ে নেটওয়ার্কিং খুবই দরকার পড়ে, কারণ তুমি যখন পড়াশোনা শেষ করবা তোমাকে জানতে হবে যে তুমি কোন কোম্পানিতে গিয়ে ওয়ার্ক পারমিটটা নিবা। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে নেটওয়ার্কিং খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। আমাদের রোডম্যাপটা এমন ভাবেই ডিজাইন করা যেটাতে আমাদের স্টুডেন্ট গুলা ফুললি হেল্পফুল হয় সব দিক থেকে, স্কিল ডেভেলপমেন্টে, জব খোঁজাতে, রাইট মেন্টর ম্যাচিং এ, সব দিক থেকে। সো এইভাবে আমরা রোডম্যাপটা ডিজাইন করব। নাইস। খুবই সুন্দর একটা প্ল্যানিং আমরা শুনলাম।
এখন আমি মানে আমি আসলে অনেক বলবো যে এটা খুবই ভালো একটা প্রসেস। এন্ড এই যে আমাদের স্পেশাল যে আমাদের গেস্ট আছেন আমাদের সাথে আজকে, প্রফেসর কে নাজমুন নাবি স্যার। আপনি তো নিজেও বুয়েটের টিচার ছিলেন, লেকচারার ছিলেন, ওখান থেকে আপনি হার্ভার্ডের টিচিং ফেলোতে গিয়েছেন। ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট, আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। অ্যান্ড আমি আপনার কাছ থেকে আপনার জার্নিটা একটু শুনতে চাচ্ছি, ইন শর্ট, যে আপনি যদি আপনার ফুল জার্নিটা আমাদেরকে শেয়ার করতেন, এটা আমাদেরকে বেশি আরো ভালো মতো ইন্সপায়ার করতো স্টুডেন্টসদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আর একটু ব্যাকগ্রাউন্ড থেকে যাব, কারণ আমি বলবো যে একাডেমিয়াতে শুরুটা অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে শুরু হয় কিন্তু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমার অনেক স্টুডেন্টস দেখতেছে এখন হয়তো শো, সো এবং আশরাফের সাথেও কিন্তু ওখানেই পরিচয়। তো ওখানে যখন আমি শুরু করলাম আমার মাস্টার্স পরীক্ষার পরে ফ্যাকাল্টি হিসেবে, তো ওখানে আমি অলওয়েজ আই ইউজ টু লাভ টিচিং। এখনো মানে টিচিং প্রফেশনে আছি, যদিও ইউএস এর একাডেমিয়া ইজ রিয়েলি চ্যালেঞ্জিং এবং ডে বাই ডে আরো চ্যালেঞ্জিং হচ্ছে, বাট স্টিল আই লাভ লাইক টিচিং বিকজ আমার কাছে মনে হয়েছে যখন অনেক টিচার আমাকে বলেছে, আমার টিচাররাও ছিলেন, যে হোয়াট কুড বি দ্য বিগেস্ট পাওয়ার দ্যাট ইউ ক্যান হ্যাভ অ্যাজ এ হিউম্যান বিইং। তো আমার কাছে তখন মানে মনে হয়েছে যে ইউ ক্যান প্লে উইথ দ্য সাইকোলজি, ইউ ক্যান ডিরেক্ট দ্য মাইন্ডস, ইউ ক্যান এনলাইটেন দ্য মাইন্ডস থ্রু টিচিং। সো দ্যাটস দ্য বিগেস্ট পাওয়ার উই ক্যান হ্যাভ, যেটা আমার ফিলসফি হচ্ছে যে থ্রু টিচিং আই ক্যান এনলাইটেন দ্য মাইন্ডস, সো উইচ ইজ এ ভেরি বিগ পাওয়ার। আর আমি বলবো যে যখন শুরু করলাম তো সেখান থেকে তারপরে বুয়েটে জয়েন করেছি, এর মধ্যে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ছিলাম ব্র্যাকে, আইইউবি তে ছিলাম, সো অনেক জায়গায় টিচিং এক্সপিরিয়েন্স ছিল আমার। তারপরে হচ্ছে হার্ভার্ডের জার্নি, কারণ আমার যখন আসার কথা ছিল তখন আবার কোভিড হিট করে, সো তখন একটা কাইন্ড অফ পজ, মানে সব জায়গায় দরজা বন্ধ হয়ে যায়, ক্যাম্পাস শাট ডাউন। সো সব মিলায় জিনিসটা অনেক তখন মানে মানুষ বুঝতে পারতেছিল না যে আমরা আসলেই বাঁচতে পারবো কিনা। সো এটা ছিল তখন একটা এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন যে আমরা আসলে আমাদের অস্তিত্ব থাকবে কিনা। তো সেসব জায়গায় তখন আমার কাছে মনে হয়েছে হাউ ক্যান আই টার্ন দোজ চ্যালেঞ্জেস, ওই কনভার্ট করতে পারি কিভাবে চ্যালেঞ্জগুলোকে অপরচুনিটিতে, এবং সেখান থেকে আমার মানে রিসার্চ শুরু হয় ওই জায়গা থেকে। কারণ আমি যখন বাইরের এরকম বড় বড় ইউনিভার্সিটিতে, আমি যদি বলি যে আমি আইভি লিগে একটা ইউনিভার্সিটিতে যেতে চাই, তো সেই যারা এখানে গেছে অলরেডি তাদের প্রোফাইল কি, আমি আমার থেকে তখন হয়তো তাদেরকে রিচ করতে পারতেছিলাম না, বাট আমার কাছে মনে হচ্ছে তাদের প্রোফাইল কি আমার সাথে মানে আমি তার কতটা কাছে আছি। তো তখন মনে হচ্ছে আমার তো আসলে ওইভাবে কোনো রিসার্চ পেপার নাই, ভালো কোনো রিসার্চ গবেষণা নাই। তো তখন আমার কাছে মনে হচ্ছে আমার কাছে কোভিডটা ব্লেসিং ছিল, কারণ আমি তখন আসলে অনলাইন লার্নিং এর দিকে যাই। তখন কোর্সেরা থেকে শুরু করে অনেক অনলাইন প্ল্যাটফর্মে বড় বড় ইউনিভার্সিটির কোর্স তারা লঞ্চ করে এবং এগুলো ফ্রি ছিল। সো আমি তখন চেষ্টা করেছি যে যে কাজগুলো আমি জানি না সেগুলো শেখার, সেখান থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইউনিভার্সিটি থেকে আমি কোর্স করে সেগুলো শিখেছি। এরপরে মনে হয়েছে যে ওয়াই নট আমি একটা পেপার লিখি, এবং আমি আমার মানে প্রফেসরদের রিচ আউট করার ট্রাই করেছি যে আমি একটা ডেটা ড্রিভেন মডেলিং করতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে কোভিড এর ফোরকাস্টিং নিয়ে যদি আমি কাজ করতে পারি, দ্যাট উড বি এ ভেরি গুড ওয়ার্ক। তো তখন মানে ওই যে একই মানে সাপোর্ট ছিল না কোনো, কখন মানে আমার প্রফেসরও যে এখন তো সবকিছু বন্ধ, কিভাবে তুমি করবা। তো ওই চ্যালেঞ্জ গুলা ফেস করেছি তখন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি তাহলে নিজে একটা ট্রাই করি, যে একটা সোল অথার পেপার, একাই পেপার লেখা যায় কিনা, এরকম একটা চিন্তা মাথায় আসলো। এবং আমার প্রথম যে পেপারটা ওটা আমার একারই লেখা। সো এবং ওইটার এডিটোরিয়াল অ্যাকসেপ্টেন্স ছিল আর কি, যখন ওই সময় আমি কাজটা করি। সো একটা টপ জার্নালের এডিটরই আমার পেপার রিভিউ করে উইদিন 2 উইকস আমাকে মানে অ্যাকসেপ্টেন্স দিয়েছিল। তো ওখান থেকে আমার রিসার্চের হাতে খড়ি বলবো আমি। বাট ওই জিনিসটা ওইটাই যে আমি মানে সেলফ মোটিভেটেড হয়েই পেপার লিখেছিলাম। মানে আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্স্ট কেস কি হইতে পারে, আই গট দ্য রিজেকশন, এর বাইরে কিছু হবে না, আমি হয়তো আমার পেপারটা রিজেক্ট করবে, হয়তো আমি তখন আরেকটা জার্নালে সাবমিট করব।
বাট আমার কাছে মনে হয়েছে যে না, আমি একটা নেই, চ্যালেঞ্জ নেই, আমি আমার যতটুকু শিখেছি এটা দিয়ে আমি আমার প্রথম পেপারটা লিখি। সো প্রথম পেপার যখন পাবলিশ হলো, কারণ প্রথম পেপার ইজ এ ভেরি কি থিং, কারণ তখন কেউ চিনে না, রিভিউয়াররা জানে না যে সে যে একটা রিসার্চ পেপার লিখলো এটা কতটা অথেন্টিক হবে। হ্যাঁ, সো পরের পেপার গুলো তারপর থেকে দেখলাম যে আমার ফার্স্ট পেপারের পর অনেক কোলাবোরেশন অপরচুনিটিস ছিল আমার জন্য। সো আমি ব্যাক টু ব্যাক অনেকগুলো পেপার লিখলাম। সো যখন আমি অ্যাপ্লাই করি তখন আমার কাছে 5টা পাবলিশড পেপার ছিল। সো তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আই এম রেডি টু অ্যাপ্লাই। সো আমি 13টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে 6টা আইভি লিগ ইউনিভার্সিটি ছিল। সো আমি মানে সব জায়গা থেকে অ্যাকসেপ্টেন্স পাচ্ছিলাম, বাট হার্ভার্ড আমাকে ফার্স্ট রিচ আউট করে ফর ওপেন হাউস। সো ওদের 2 স্টেজ অ্যাডমিশন প্রসেস। সো প্রথমে ওপেন হাউস হয়, সো প্রথম দিন, আর দ্বিতীয় দিনে হচ্ছে 3টা প্রফেসরের সাথে 1-to-1 ইন্টারভিউ হয়। ইচ প্রফেসর 30 মিনিটস কথা বলে আর কি, ইন্টারভিউ নেয়। যে বিভিন্নভাবে জানতে চায় যে তার মানে যে ক্যান্ডিডেট সে তার ভিশন কি, তার আইডিয়াস কি, একটা প্রবলেম নিয়ে কিভাবে চিন্তা করতেছে সে। সো আইডিয়াটা হচ্ছে যে 3টা প্রফেসরই যদি ইয়েস বলে দেন সে মানে ফাইনালি অফার লেটার পায় এন্ড এভরিথিং। সো হার্ভার্ড ওয়াজ রিয়েলি কুইক ফর মি, মানে অন্যান্য যারা অ্যাকসেপ্টেন্স দিচ্ছিল তার আগেই ওরা ওপেন হাউস করে ফেলে এবং আমাকে মানে জানায় দেয় ডিসিশন যে আমি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে, ফেলোশিপ বলে ওরা, পিএইচডি মানে সুযোগ পেয়েছি। সো আমার কাছে মানে আমি এখনো চিন্তা করি যে এটা আসলে একটা মানে ওদের তো দিন, আমাদের রাত। তো আমার কাছে যখন ইমেলটা এসেছিল মানে ওরা আসলে বলে যে ডিসিশন জানাইতে হয়, আমি উইদিন 5 মিনিটস আর কি ডিসিশন মানে সাইন করে অফার লেটারটা ওদেরকে ব্যাক করি আর কি, কারণ আমার কাছে এটা টপ চয়েস ছিল ওই সময়। আর আমার একটা ট্রানজিশন, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপরে বুয়েটে ছিলাম ইঞ্জিনিয়ারিং, ওদেরকে মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্স পড়িয়েছি অনেক, এবং ব্র্যাকে যখন ছিলাম তখন আর্কিটেকচারের কোর্সও পড়িয়েছি। এরপরে হচ্ছে মানে বায়োস্ট্যাটিস্টিক্স, হুইচ ইজ লাইক পাবলিক হেলথ, উইং অফ পাবলিক হেলথ। সো এই ট্রানজিশনটা ছিল থ্রু রিসার্চ। তো আমার মতোই অনেকে আছে যারা কিনা একটু ট্র্যাক চেঞ্জ করতে চায় এবং মনে হয় যে আমার কাছে এইটা ইন্টারেস্টেড লাগছে। সো আমি যখন আমার মানে ব্যাচেলার্স, আমার যে থিসিস ছিল সেটা ছিল ম্যাথ ফাইন্যান্সের উপরে, সো হুইচ ইজ আ ভেরি গুড থিং। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার হচ্ছে ম্যাথ ফাইন্যান্সের চাইতে আমার কাছে বিগার ইম্প্যাক্ট কিভাবে আমি করতে পারি। তো বিগার ইম্প্যাক্টের জন্য তখন লাইফ সেভিং, হিউম্যান লাইফ সেভিংটা আমার কাছে মনে হয়েছে দ্যাটস দ্য বিগেস্ট থিং। তো হিউম্যান লাইফ সেভিং কিছুতে যেতে গেলে আমাকে বায়োলজি রিলেটেড কিছুতে যেতে হবে। সো আমি যখন কোনো কিছুতে ট্রানজিশন দেখাবো অবশ্যই আমাকে কিন্তু ওই ফিল্ডে কাজ দেখাতে হবে। দ্যাটস হাউ ইউ শো দ্য ট্রানজিশন। আমার মানে যত রিসার্চ পেপার ছিল এগুলো ছিল তখন ইনফেকশাস ডিজিজ মডেলিং এবং ফোরকাস্টিং, ডেটা সায়েন্স, এগুলো। সো দ্যাটস হাউ আই শোড দ্য ট্রানজিশন। তো অনেকেই, আমি বলবো আজকে যারা শুনছে অনেকের কাছেই মনে হয় যে হোয়াই নট আমি একটু ট্র্যাকটা চেঞ্জ করি। হ্যাঁ, সো তাদের জন্য আমি বলবো যে এগেইন দিস প্ল্যাটফর্ম, যে যারা হয়তো বিভিন্নভাবে একসময় এগুলো এক্সপিরিয়েন্স করেছে, যে হাউ টু থিঙ্ক অ্যাবাউট যে আমি কিভাবে ট্র্যাক চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখন আমি জানি যে এখন আমরা এআই নিয়ে অনেক কথা বলছি, হয়তো আমি আরো বিস্তারিত পরে বলবো, যে সবাই এখন what would be the next skills that we need to develop যে next 10 years. So definitely AI, কারণ এখানে আর কোনো মানে আমরা এখন ডেটা সায়েন্স এবং এআই এর জেনারেশন, ইটস কামিং আপ। তো এখন অবশ্যই অনেকে মনে করছে যে এমন একটা ফিল্ড কেন আমি চুজ করব যে যেই ফিল্ডে হয়তো অনেক অপরচুনিটিস আমার জন্য থাকবে, কখন আমার জব নিয়ে চিন্তা করতে হবে না, তাই না? তখন স্টুডেন্টসরা অনেক দিক দিয়ে এভাবে চিন্তা করে আমার মনে হয়। তো তাদের জন্য আমি বলবো যে আবারও এগেইন দিস প্ল্যাটফর্ম, আমার মনে হয় যে আমরা যারা এখানে মেন্টরশিপ করব, কানেক্টিং হচ্ছে আইডিয়াটা, যে তাদের যে এক্সপিরিয়েন্স ছিল, তাদের যে স্ট্রাগল ছিল, তাদের যে এক্সপিরিয়েন্স ছিল,
সেটা দিয়ে তারা মেন্টরশিপটা প্রোগ্রামটা রান করবে এবং স্টুডেন্টসটাও হবে ওই স্পেসিফিক কোহর্ট, এই যারা কিনা ওই গাইডেন্সটাই চাচ্ছে। সো ভেরি সিম্পল মডেল আমি বলবো, এবং এইটাই আমার মনে হয় যে একজন স্টুডেন্টস এর দরকার যারা একদম। প্রসপেক্টিভ স্টুডেন্টস বাইরে আসতে চায়। এবং ডেফিনেটলি আমি বলবো যে এখন বাইরে অনেক অপরচুনিটিস আছে। সো হায়ার এডুকেশনের জন্য ইউএস ওয়ান অফ দ্য বেস্ট এখনো, বিকজ অফ দ্য ফান্ডিং। কারণ ইটস আমি যেমন ফুল ফান্ডেডে আছি এবং অনেক এরকম প্রোগ্রাম আছে, বেশিরভাগ পিএইচডি ক্ষেত্রে এগুলো ফুল ফান্ডেড থাকে যদি ইফ ইউ ক্যান ক্র্যাক দ্য অফার লেটার। বাট এছাড়াও মাস্টার্স প্রোগ্রামেও অনেকভাবে তারা ফেলোশিপ দেয় থ্রু টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় কথা বলবো আমি। বাট আমার জার্নিটা ওইটাই, আমি বলবো যে অবশ্যই ভালো, এখন বাইরে আসতে গেলে ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে, ভালো জার্নালে পাবলিশ করতে হবে, এটা অনেকেই জানে বুঝে। বাট আমাদের আইডিয়াটা হচ্ছে যে তুমি কিভাবে একটা ভালো জার্নালে পাবলিশ করবা, আমাদের গাইডেন্স থাকবে সেইটা। So, আমরা জানি যে এটা করা দরকার, কিন্তু কিভাবে করব অনেকে সেই প্যাথওয়েটা জানি না। সো এইটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমাদের মেন্টরসরা সেইভাবে গাইডলাইন্স দিবে যে আমরা নেচারে কিভাবে পাবলিশ করব একটা পেপার, কিভাবে আমার রিসার্চ এক্সপেরিয়েন্স বাড়বে। সো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আমারও কাজ করার ইচ্ছা আছে, এবং আশরাফও সেটাই বলার চেষ্টা করেছে বিভিন্নভাবে। এবং আমাদের আদার্স যে মেন্টরস দের হাইলি স্কিলড, হাইলি প্রফেশনাল, এবং এখানে যারা আসবে তাদের মানে ব্যাকগ্রাউন্ড এবং স্কিলস এবং এখন যারা যে যে অবস্থায় কাজ করছে সবাই হচ্ছে আসলে টপ নচ আমি বলবো। এবং আশরাফকে আমি ধন্যবাদ দিতে চাই যে যেভাবে সে সবাইকে নিট পিক করেছে। সো ডেফিনেটলি আমার তো শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এত সুন্দর একটা জার্নি আমাদের সাথে শেয়ার করার জন্য। দ্যাটস ট্রুলি ইন্সপায়ারেবল। আর আমি এটাই বলবো যে আপনার লাইফে যে চ্যালেঞ্জেস গুলো ছিল, আপনি এই আপনার নিজের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ছিল দেখেই কিন্তু আপনি এই চ্যালেঞ্জেস গুলাকে পার করে লাইফে অনেক ভালো একটা স্টেজে এখন গিয়ে আসছেন। তো আমাদের সবার কিন্তু এরকমই ড্রিম থাকে যে আমরা আমাদের যে কোনো হার্ড টাইমে মানে হার্ডেলস গুলাকে মেনটেইন করে আমরা লাইফের দিকে মুভ ফরওয়ার্ড করি। বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি মানুষ কনফিউজ থাকে বা স্টুডেন্টসরা কনফিউজ থাকে যে চ্যালেঞ্জেস গুলা ফেস করছি, কিভাবে এটা থেকে আমরা গো থ্রু করে বের হয়ে আসতে পারবো। সো এই ম্যাটারটা আমি একটু জানতে চাচ্ছি আশরাফের কাছ থেকে যে এই যে প্রো মেন্টরস ইউ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এখানে এসে স্টুডেন্টসরা তাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো ধরনের চ্যালেঞ্জেস ওরা লাইফে একাডেমিক চ্যালেঞ্জেস স্পেশালি ফেস করে, তখন কিভাবে প্রো মেন্টরস ইউ ওদেরকে ব্যাকআপটা দিবে একটু যদি শেয়ার করতেন আশরাফ। অবশ্যই, হ্যাঁ, খুবই ভালো কোশ্চেন। কারণ এরকম 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 কেসেস হয় যে ধরো আমরা প্রো মেন্টরশিপে জয়েন করালাম, অনেক স্টুডেন্ট আসলো, এখন তাদের রাইট মেন্টর ম্যাচিংও দিলাম, কিন্তু মেন্টর তো সবসময় 24/7 তো হচ্ছে তাকে বুঝাতে পারবে না যে ওকে তুমি এই চ্যালেঞ্জ আজকে সলভ করছো, হতে পারে যে নেক্সট উইকের সেগমেন্টে গিয়ে একটা গাইডলাইন পেলো, কিন্তু ইমিডিয়েট ধরো ওই দিনই একটা প্রবলেম পেলো অথবা ওই দিনই তার কোনো কিছু জানতে ইচ্ছা করছে, সে আসলে ট্র্যাকলেস হয়ে যাবে, রাইট? আমি কি করব এখন, আমি এই ঝামেলাটা কেমনে সলভ করব, এই কোশ্চেনটা তো আমি হচ্ছে মেন্টরকে আস্ক করতে পারবো নেক্সট উইকেন্ডে, তো মেন্টর হয়তো বা বিজি। তো এই জন্যই যে মেইন ফিচারটা আমাদের সেটা হচ্ছে প্রাইভেট কমিউনিটি অ্যাক্সেস। তারা যখন প্রোমেটরসিতে আসতেছে, আমি হচ্ছে ধরো একটা স্টুডেন্ট আসলো ডেটা সায়েন্স নিয়ে, আমাদের নতুন এআই নিয়ে কাজ করবে, ডেটা সায়েন্স নিয়ে সে রিসার্চ করতে চায় অথবা এআই ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে ক্লাস্টারিংই করা হবে, ওই গ্রুপের মধ্যে আনা হবে যেখানে সেম মাইন্ডসেটের সেম গোলের স্টুডেন্ট গুলো আছে। এখন ধরো আমরা যখন একটা ক্লাসে বসি, আমি ডানে তাকাইলাম, আমি ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট? তো আমি ডানে তাকাইলাম দেখলাম যে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বামে তাকাইলাম সিভিল ইঞ্জিনিয়ার, আমি তো ওদের সাথে চাইলেও শেয়ার করতে পারবো না। আমি যদি ডানে তাকাই বামে তাকাই দুই পাশে দেখি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তখন আমার মাথায় আসবে, ক্লিক করবে যে আমার প্রবলেমটা মনে হয় ও ফেস করছে, রাইট? সো আমরা আমাদের কমিউনিটিটাকে অলওয়েজ হচ্ছে লক রাখবো এবং সেম মাইন্ডসেট রাখবো, এবং এটা এনশিওর করবো যে কখনো সেম গ্রুপের মধ্যে অন্য কোনো মাইন্ডসেট না ক্ল্যাশ করে।
সো সেম মাইন্ডসেটে থাকার কারণে তুমি রোড ম্যাপে যতবারই অবস্টাকেল পাও, আমাদের মেন্টররা তো আছে, বাট তুমি যদি বলো ইমিডিয়েট সলিউশন কি, মানে আমি আজকে একটা ঝামেলায় পড়ছি, আজকে তো সলিউশন কি, সে আমাদের হচ্ছে, আমরা যেহেতু রাইট নাও যেটা ফার্স্টে বললাম যে এখন ডিসকর্ড প্রাইভেট কমিউনিটি স্টার্ট করছি, রাইট? ইন ফিউচার ভেরি সুন আমরা আমাদের নিজেদের প্ল্যাটফর্মে যাব। সো ডিসকর্ডে থাকার কারণে কি হবে, আমাদের প্রত্যেকটা সেম মাইন্ডসেটের আলাদা আলাদা গ্রুপ থাকবে এবং ওই গ্রুপগুলোতে মেন্টর অ্যাক্সেস থাকবে। এখন কেউ যদি হচ্ছে মেন্টরের গ্রুপ সেশনে জয়েন করে, তখন তাকে ওই গ্রুপেই রাখা হবে যেখানে ওই মেন্টরটাই শুধুমাত্র আছে। সো ধরো তুমি রাতের বেলা একটা প্রবলেম ফেস করছো, তুমি জাস্ট গ্রুপে টেক্সট দিয়ে রাখো যে আমি হচ্ছে এই প্রবলেম ফেস করছি। দেন তোমার গ্রুপে যে বাকি 40 জন আছে অথবা 50 জন আছে, তারা তো দেখতেছে তোমার টেক্সট। এখন তোমার প্রবলেমটা যদি তারা ফেস করে থাকে, তারা সাথে সাথে তোমাকে ইমিডিয়েট অ্যান্সার দিয়ে দিল। আর একটা ভালো জিনিস কি জানো, আমাদের আমাদের যে মডেলটা, এটা শুধুমাত্র যে বাংলাদেশ টার্গেট করছি তা না, সবাই থাকবে। আমাদের অলরেডি আমেরিকাতে স্টুডেন্ট আছে অনেকে, যেটা আমার গ্রুপ অলরেডি ক্রিয়েট করে ফেলছি, এবং আমরা জাস্ট বাংলাদেশ থেকে ট্রাই করতেছি যে এই মেন্টরের জন্য হচ্ছে খুবই সিট লিমিটেড, অলরেডি গ্রুপ বানানো শেষ। সো তোমরা যারা দেখতেছো, যদি চাও যে এখনই ওপেন করতে, জাস্ট ফর্ম ফিল আপ করে জাস্ট এনরোল করো। সো একটা সুবিধা বলি, সব টাইম জোনের মানুষ যখন তুমি একসাথে করবো না, এটা একটা সুবিধা আছে। ধরো বাংলাদেশের মানুষ যখন ঘুমায় তখন ওরা জাগে, এখন তুমি রাতের বেলা কোডিং করতেছো, একটা প্রবলেম ফেস করছো, তুমি রাত 2টার সময় টেক্সট করলা যে আমি তো এটা বুঝতেছি না, তোমরা কি কেউ এটা সলভ করছো? দেন তোমার গ্রুপের টেক্সটটা যে 50 জন সিন করবে, ওরা কি সেম মাইন্ডসেট না? সেম সেম গোলেই তো ইঞ্জিনিয়ারিং গোল। ওদের মধ্যে যদি কেউ আমেরিকাতে জায়গা থাকে, তো তোমাকে রিপ্লাই দিয়ে দিবে, হ্যাঁ আমি তো এটা সলভ করছি, এটার সলিউশন এরকম, অথবা তুমি এই প্রসেস গুলা টেক ওভার করতে পারো তোমার সলিউশনের জন্য। আমাদের মেইন গোল কিন্তু হচ্ছে শুধুমাত্র কোর্স পড়ানো না, আমরা গাইড করব। এই জায়গাটা হচ্ছে আমি আরেকবার ক্লিয়ার করি সবাইকে, তোমরা প্রো মেন্টরশিপে আসছো মানে ওই ইউটিউবের একটা বা একটা লেকচার ভিডিওস দেখতেছো, জিনিসটা এরকম না। প্রো মেন্টরশিপ হচ্ছে তোমাদের যে মেন্টর থাকবে, তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়াল প্রোফাইল থাকবে, তোমাদের প্রোফাইল ওয়াইজ তোমাদেরকে গাইডলাইন দেওয়া হবে, তোমাদেরকে মনিটর করা হবে তোমাদের গ্রোথটা, এবং তোমাদের গ্রোথটার মনিটরিং এর পরে যখন তোমরা ওই লেভেলটা, মেন্টর তো লেভেল ওয়াইজ করে দিবে যে তো আমার এই গ্রুপ অফ স্টুডেন্টরা 3 মাস পরে গিয়ে এই স্কিল গুলা পাবে, অথবা ধরো এই পজিশন থেকে এই পজিশনে যাবে। প্রত্যেকটা স্কিল লেভেল যখন শেষ হবে, তোমরা সার্টিফাইড হবে প্রো মেন্টরশিপ থেকে। তো সার্টিফিকেশন দেওয়া, সার্টিফিকেশন যে আমরা দিব, এটার তো একটা ভ্যালু ক্রিয়েট আছে মার্কেটে, রাইট? সো তোমরা ইন ফিউচার প্রত্যেকটা প্রো মেন্টরশিপ এর সার্টিফিকেট তোমরা তোমাদের পোর্টফোলিওতে, রেজুমিতে, লিঙ্কডইনে অ্যাড করতে পারবা, যেটা মেক শিওর করবে তোমরা একদম ওই মানুষটার থেকে সার্টিফাইড হচ্ছ যারা অলরেডি ওই একটা ভালো পজিশন আছে। সো ইট ক্রিয়েটস দ্য ভ্যালু তোমার রেজুমিতে, তোমার জব সেক্টরে। সো আমি প্রো মেন্টরশিপ থেকে জাস্ট ওই কোর্স সেল করতেছি না, আমরা অ্যাকচুয়ালি মেন্টরশিপ সেল করতেছি, যেখানে হচ্ছে তোমরা গাইডলাইন পাচ্ছ, তোমাদেরকে পুরাপুরি মনিটর করা হচ্ছে, তোমাদের ইমপ্রুভমেন্ট আমরা রিড করতেছি। তোমরা পড়ে যাচ্ছ, দেন কিছু শিখতেছো না, অ্যাপ্লাই করতে পারতেছো না, তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো রাইট জায়গায়, ওইটাও এনশিওরিটি আমরা দিচ্ছি। সো অনেকগুলা রোড ম্যাপ আই থিঙ্ক আমি ক্লিয়ার করছি, কিভাবে রোড ম্যাপ থেকে তুমি বের হবা, কিভাবে তুমি গাইডলাইন পাবা, কিভাবে তোমাকে মনিটর করা হবে, কিভাবে আমরা তোমাকে সার্টিফাইড করবো দিন শেষে। বিকজ হ্যাঁ, বাধা ধরা লার্নিং প্রসেস থেকে বের হয়ে মানুষের সাথে কমিউনিকেট থাকা এন্ড কোনো প্রবলেমস হোক, যাই হোক, বা কেউ যদি নিজের একটা আইডল সিলেক্ট করতে চায় একটা মেন্টরের থ্রু, যে আমি উনার মতো হতে চাচ্ছি, ফর এক্সাম্পল কেউ আমাদের যিনি গেস্ট আছেন নবী স্যার, উনি নবী স্যারকে ফলো করতে চাচ্ছেন বা উনার মতো হতে চাচ্ছেন, সে তার মাইন্ডসেটটাই কিন্তু ওরকম থাকবে যে তাহলে উনি যেহেতু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারছে, আমি কেন পারবো না, আমি তার সাথে কমিউনিকেট করি, তার কাছ থেকে আরো গাইডলাইন্স গুলা নেই, নিজেকে আরেকটু বেটার ভাবে ডেভেলপ করতে পারবে, উইচ ইজ আ ভেরি গুড থিং। আমি বলবো যে আশরাফকে অনেক অনেক থ্যাঙ্কস এরকম একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে ক্রিয়েট করে দেওয়ার জন্য। যেহেতু আপনি অলরেডি শেয়ার করেছেন আশরাফ যে প্রো মেন্টরস ইউ একটা গ্রুমিং সেশন হিসেবেও কাজ করবে স্টুডেন্টসদের জন্য। সো এছাড়া ওরা ওদের ক্যারিয়ারে, স্টুডেন্টসরা ওনাদের ক্যারিয়ারে কিভাবে ওই চেঞ্জটাকে আনবে গ্রুমিং সেশনের থ্রু, ওদের ইম্প্যাক্টটা কি থাকবে, মানে আপনি যদি একটু
আমি এটা আশরাফকে না, টু বি অনেস্ট, আমি এটা আমাদের স্যারকে আস্ক করতে চাচ্ছি যে আপনি যদি একটু শেয়ার করতেন যে ওনারা ওদের ক্যারিয়ারটাকে কিভাবে চেঞ্জ করতে পারবে, আপনি যদি শেয়ার করতেন আমাদের সাথে। না, আশরাফ আগে এক্সপেরিয়েন্সটা বলতে পারো, তোমার কিভাবে তুমি আসলে তোমার ক্যারিয়ারটা বিল্ড করেছো, তারপর আমি ওখান থেকে ডেভেলপ করতে পারি। ইয়েস, শিওর। আমি হচ্ছে যদি বাংলাদেশ থেকে আসি, আমি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে লেকচার ছিলাম। তো আমার এক্সপেরিয়েন্সটা ছিল পুরো টিচিং লাইনে। দেন আমি হচ্ছে নেটওয়ার্কিং করছি। নেটওয়ার্কিংটা আমার জন্য বিগ চ্যালেঞ্জেস। আমার সিনিয়র ভাই আপুরা আমাকে রেফার করছে ইউএসএ তে আসার পরে। দেন আমি হচ্ছে আমেরিকার বিগ লাইক 500 ফরচুন কোম্পানিতে এখন জব করতেছি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এই যে ট্রানজিশনটা, স্যারের মতো কিন্তু আমারও ট্রানজিশন পিরিয়ড গেছে ইউএসএ তে আসার পরে, যে স্ট্রাগলটা। কারণ আমরা যখন কোনো বিগ ট্রানজিশন মোডে যাই তখন আমাদের খুবই লোনলি হয়ে যায়। লোনলি, আই মিন, আমি জানি না আমি কি করতেছি। হয়তো আমার কাছে সব স্কিল আছে, ধরো আমি খুব ভালো কোডিং পারি, আমি লিড করে টপ 100 প্রবলেম সলভ করছি, কিন্তু আমি করবোটা কি? আমি কোথায় অ্যাপ্লাই করব? আমার তো ওই রাইট ক্যান্ডিডেট হওয়ার জন্য মানুষ আগে দেখতে হবে যে ঠিক আছে, আমি যদি একটা রাইট ক্যান্ডিডেট থেকে মেন্টরশিপটা নেই, তাহলে আমি একদম নিশ ওই লেভেলেই যেতে পারবো। উইদাউট নেটওয়ার্কিং, উইদাউট, আমি এটাকে পুরোপুরি বলবো না যে হেল্প সিক করা মানুষের থেকে। নেটওয়ার্কিং আর রেফারেলের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা বাংলাদেশে যেটা বুঝি যে মামা চাচা ধরা, ইটস নট অ্যাবাউট মামা চাচা ধরা। মামা চাচা ধরা কিন্তু ওটা অন্য জিনিস। আমেরিকাতে নেটওয়ার্কিং, রেফারেন্স, বাংলাদেশে বলে আমেরিকাতে বলে, সব জায়গায় সেম। রেফারেন্স মানে হচ্ছে তুমি একটা কোম্পানিতে যখন জয়েন করবো অথবা অ্যাপ্লাই করবো, তোমাকে ওই কোম্পানি কেউ পার্সোনালি চিনতে পারে, অ্যাজ এ ক্লায়েন্ট চিনতে পারে, অ্যাজ এ বিজনেস প্রোভাইডার চিনতে পারে, থার্ড পার্টি হিসাবে। এখন এই রিলেশনশিপ গুলা বিল্ড কখন হবে? তুমি যদি ওই মেন্টরকে চিনো, পার্সোনালি চিনতে পারো, অথবা কোনো থ্রুতে চিনতে পারো, বিজনেস প্রোভাইডার। এখন পার্সোনালি চেনার থেকে এটা অনেক বেটার তুমি যদি কোনো বিজনেস ক্লায়েন্ট অথবা তার কলিগ হিসাবে পরিচয় দিতে পারো, রাইট? সো তুমি পার্সোনাল রিলেশনশিপ বিল্ডিং মডেল গুলা নিয়ে যদি চিন্তা করো, এখানে আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আমার যে ট্রানজিশন ছিল, এটা আমার জন্য বিগ ইম্প্যাক্ট। কারণ আমেরিকাতে তুমি যদি ইন্টেলিজেন্ট মানুষ পিক করতে চাও, ওখানে তো ওয়ার্ল্ড ওয়াইড মানুষ আছে, রাইট? ইমিগ্রেন্ট ভরা। তো ইন্টেলিজেন্ট ওয়াইজ তুমি যদি পিক করতে চাও, তুমি লক্ষ লক্ষ পাবা। কিন্তু তুমি যদি রাইট ক্যান্ডিডেট পিক করতে চাও, দেখবা যে ওই রাইট ক্যান্ডিডেটটা খুব ভালো নেটওয়ার্কিং করে ওই জায়গাটা নিছে। সো নেটওয়ার্কিং ইজ আ বিগ থিং। তুমি কার থেকে মেন্টরশিপ নিচ্ছ এবং সে তোমাকে কিভাবে গাইডেন্স দিচ্ছে এবং তোমাকে কিভাবে সে পুল করতেছে তোমার ক্যারিয়ারে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আসলে ওয়াইজলি চুজ করা উচিত, তাই না? এখন আমি হচ্ছে এমন কারোর থেকে সাজেশন নিব না যে অলরেডি আমার ড্রিম আসলে অ্যাচিভই করে নাই। অবশ্যই। কিন্তু আমরা কি করি জানো? আমরা হচ্ছে একজন একজনকে লাইক জ্ঞান দিয়ে পারে বাংলাদেশে যে আচ্ছা তুমি এটা করো, তুমি তাহলে এটা হয়ে যাবা। লাইক আমি তোমার থেকে জ্ঞান দিব কেন, তুমি যদি অলরেডি ওখানে না যেতে পারো? এই জিনিসটা আমার কাছে হিট করে অলওয়েজ, যে তুমি তার থেকেই নলেজটা নাও, মেন্টরশিপটা নাও, যে অলরেডি তোমার কথা বুঝে অ্যাজ ইন সে তোমার ওই জায়গাটা অলরেডি রিচ করে ফেলছে, রাইট? সো তুমি তাদের থেকে যদি মেন্টরশিপটা নাও, তাহলে তুমি এটা তোমার ওয়াইজ ডিসিশন হবে ফার্স্টে। তুমি প্রো মেন্টরশিপে যখন জয়েন করবে, এটা তোমার ফার্স্টে বলতেছি এটা তোমার ওয়াইজ ডিসিশন হবে। সেকেন্ডলি, তুমি যে মেন্টরের সাথে থাকবা, ওই মেন্টরটা অবশ্যই বেস্ট, বিকজ আমরা খুঁজেই ওই মেন্টরটাকে ওখানে আনছি। তোমার ফিল্ডে কম্পারেটিভলি সবার থেকে ও অবশ্যই ভালো পজিশনে আছে বিধায় ও ওখানে আছে। এখন তুমি যদি তার মেন্টরশিপ আন্ডারে যাও, তুমি ডেফিনেটলি এমন কারোর সাথেই কানেক্ট হচ্ছ যে অলরেডি তোমার গোল, তোমার সেক্টরে বেস্ট পজিশন লিড করতেছে। সো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তুমি যে জিনিসটা ক্লিয়ারলি বুঝো, তাহলে হচ্ছে তুমি, আমার মনে হয় না তোমার সেকেন্ড থট আসা উচিত যে আমি এখানে আসবো নাকি আসবো না। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি একটু ডেভেলপ করব যে যেহেতু আমি টিচিং প্রফেশনে ছিলাম এবং একটা সময় এখানে ইউএসএ আসার পর দেখলাম যে মানে দুইটা ভাগ হয়ে যায়, কেউ হয়তো একাডেমিয়া চুজ করে অথবা কেউ ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, ডিপেন্ডিং অন সে কিসে ইন্টারেস্টেড ফিল করে, মানে মোটিভেটেড হয় কিসে। তো এই বিষয়গুলো অনেক কিছুই ইম্পর্টেন্ট আমার জন্য। আমার ফিলসফি থেকে, মানে আমি যেহেতু অনেক বছর ধরে টিচিং এ আছি, এখনো আমার মানে আই লাভ একাডেমিয়া। সো হয়তো মানি ওয়াইজ চিন্তা করলে হয়তো ইন্ডাস্ট্রি আমাকে অনেক বেশি পেমেন্ট দিবে, কিন্তু আমার কাছে মনে হয় যে মানে একজন মানুষের ওইটাই করা উচিত দিন শেষে, যদি সেই কাজটা করে তার ভালো লাগে, সে যদি নিজে পিস ফিল করে যে না আমি এই
প্রফেশনে নিজেকে এনজয় করছি, আমার কাজ করতে ভালো লাগছে, আমার গ্রোথ আছে, সো ডেফিনেটলি আমি বলবো যে ওই ধরনের একটা ক্যারিয়ার চুজ করা উচিত। সো আমরা হয়তো অনেকে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যাই, তবে এক্ষেত্রে মানে আসলে আমাদের হাতে এত সময় থাকে না যে আমি হয়তো এতগুলো মানে প্রফেশনে সুইচ করব। সো অবশ্যই আমি বলবো যে আমরা এখানে আছি, যারা এখানে মেন্টরশিপে থাকবে তাদের কাছ থেকে গাইডলাইন নিতে পারে। হয়তো ইনিশিয়ালি তারা যদি খুবই কনফিউজ থাকে যে আমি আসলে কোন ট্র্যাকে যাব, সো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে বলতে পারি যে আসলে এই ট্র্যাকে তাদের এই ফিউচার আছে। তো এটা একটা আইডিয়া। আর হচ্ছে পরবর্তীতে সে যদি মানে অনেক সময় মানুষ কাজ করতে যে ফিল করে যে না আমি এখানে সাফোকেটিং লাগছে, আমার মনে হচ্ছে এই কাজটা করে আমার ভালো লাগছে না, সো তখন যদি সে ট্র্যাক চেঞ্জ করতে চায় তার জন্য আসলে কি কি অপশনস আছে এবং কত তাড়াতাড়ি সে হয়তো অন্য একটা ট্র্যাকে মানে সুইচ করতে পারবে, সেই বিষয়গুলো আমার মনে হয় যে আবারও একটা গাইডলাইনের দরকার আছে। সো নিজে ট্রায়াল এন্ড এরর করলে আসলে সেক্ষেত্রে আমার মনে হবে যে হাই রিস্ক, মানে আসলে নিজের ক্যারিয়ার নিয়ে এইভাবে আসলে ট্রায়াল এন্ড এরর করাটা আসলে কোনোভাবেই এটা ওয়াইজ ডিসিশন হবে না। তো আমরা বলবো যে আমরা আমরা নিজেরাও এটা ফিল করেছি। সো আমার যখন মানে এভরিওয়ান ওয়ান্টস টু চেজ দেয়ার ড্রিম, তো ড্রিমটা কি, তো সেই ড্রিমের জন্য আমার একটা গাইডলাইন দরকার, একটা প্যাথওয়ে দরকার। তো যারা অ্যাচিভার্স তারা আসলে বলবে যে আসলে আমি কিভাবে আমার কাজ করা উচিত। সো এখানে কোনো ট্রায়াল এন্ড এরর নাই, এখানে একটা প্রুভড একটা প্যাথওয়ে আছে, তাকে সেই পথে যেতে হবে এমন কোনো কথা নাই, বাট আমাদের পার্সপেক্টিভটা হচ্ছে আমরা প্রুভড প্যাথওয়েজ দেখাবো। সো সে যদি মনে করে যে আমাদেরকে যদি বিলিভ করে, ট্রাস্ট করে, কারণ আমরা এইসব জায়গায় এসেছি, সো দে ক্যান ইজিলি চুজ যে আমরা এই প্যাথওয়েতে যাব কিনা। সো আমার মনে হয় যে এই ডেভেলপমেন্ট, আর আমাদের এডুকেশন সিস্টেমেও এখন এগুলো ডেভেলপ হয় নাই। আমি যেটা বাইরে আসার পর দেখেছি যে অনেকে এখানে আসলে অনেক ভ্যারিয়েশনস আছে। সো আমি মানে একসময় মানে খুবই শকড হই একটা স্টুডেন্টের সাথে কথা বলার পর। তো সে বলল যে আমি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো তার পড়াশোনা হচ্ছে ইতিহাস নিয়ে, হিস্ট্রি। তো সে আবার আমার পাবলিক হেলথ স্কুলেই। তো আমি একটু শকড হইলাম যে আসলে আমাদের দেশে তো ইতিহাস হিস্ট্রি পড়লে তো এটা আর্টস, সে আর্টস থেকে কিভাবে এখন সায়েন্সে সে পিএইচডি করছে। তো তারপরে তার টপিক জিজ্ঞেস করলাম যে তোমার ডিসার্টেশন টপিকটা কি, তো সে বললো যে হিস্ট্রি অফ পাবলিক হেলথ। সো তার ট্রানজিশন ছিল এখানে। আমি আমি অহরহ দেখি যে আমি আমি তো এখন কোর্স পড়াচ্ছি, অনেকগুলো গত বছরও কোর্স পড়িয়েছি, এবছরও কোর্স পড়াচ্ছি। সো আমার স্টুডেন্টসরা অনেকে, যেহেতু আমি বোথ পাবলিক হেলথ এবং মেডিকেল স্কুলে পড়াই, তো অনেক ডক্টররা এখানে কিন্তু আমার স্টুডেন্ট। তো তাদের সাথে যখন আমি কথা বলি যে তারা কেন এখন ডেটা সায়েন্স শিখতে চাচ্ছে, হ্যাঁ, সো ডক্টরদের মধ্যে অনেকেই আছে যারা কিনা চায় যে রিসার্চ লাইনে কাজ করার জন্য। সো তারা কিন্তু এমডি পিএইচডি এই ট্র্যাকে যাচ্ছে। সো আমার সাথে অনেকেরই কথা হয়েছে, তো তারা এখন এমডি পিএইচডি, ডক্টর প্লাস পিএইচডি করছে, একটু মানে এখানে মানে বেশিরভাগই শিখতে চায়। এবং হয়তো সে চায় যে আমি বিভিন্ন রিসার্চ প্রজেক্টে যদি কাজ করি আমাকে ডেটা হ্যান্ডেলিং করতে হবে, আমাকে ডেটা বিষয়ে জানতে হবে, তো শিখছে এখানে। সো এখানে এমন না যে আমি ওই সাবজেক্ট পড়ে এসেছি, আমি হয়তো হিস্ট্রি পড়েছি, আমি হয়তো এখানে বায়োস্ট্যাটিস্টিক্স ডেটা সায়েন্স পড়তে পারবো না, এমন না বিষয়টা। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান, বাট একটা প্রপার ট্রানজিশন থাকতে হয়। সো যে কোনো একটা ফিল্ডে সুইচ করার আগে ওই ফিল্ডে আমার কিন্তু আগে কাজ দেখাতে হবে, দেন আই ক্যান ডু দ্য ট্রানজিশন। সো অবভিয়াসলি ট্রানজিশন করতে চাইলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার মানে পরামর্শ থাকবে যে আগে আমার দেখা উচিত যে ওই ফিল্ডটা আসলেই কি আমাকে মোটিভেট করে, আমি কি আসলেই ইন্টারেস্টেড ওই ফিল্ডে কাজ করার জন্য। সো তুমি যদি শিওর থাকো দেন ইউ ক্যান গো অ্যাহেড এবং ওই ফিল্ডে কাজ করে ইউ ক্যান শো দ্য ট্রানজিশন। এটা আসলে রিসেন্টলি আপনি যেটা বললেন আমি আপনার সাথে এগ্রি করি। অনেকেই দেখা যাচ্ছে যে আমিও আমার পার্সোনাল লাইফে অনেক মানুষকে চিনি যারা একটা ফিল্ডে ছিল,
তারা পরে বাইরে গিয়ে অন্য ফিল্ডটাকে চেঞ্জ করেছে। সো দ্যাটস ইন্টারেস্টিং অ্যান্ড আই থিঙ্ক এটাই করা উচিত, যেটা তাদের সাথে বেস্ট স্যুট করে সেটাই সিলেক্ট করে দেন মুভ ফরওয়ার্ড করা উচিত। এটা নিজেদের জন্য যেমন ভালো, ক্যারিয়ার সাকসেসের জন্য অফকোর্স ম্যাটার্স আ লট। সো আমি আপনার কাছ থেকে একটা কোয়েশ্চেন জানতে চাচ্ছি স্যার, সেটা হচ্ছে যে একাডেমিক সাকসেসটাকে কিভাবে রিয়েল ক্যারিয়ার সাকসেসে আনতে পারবে স্টুডেন্টসরা, আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন আমাদেরকে। এরপর একটা কোয়েশ্চেনে যাব আমাদের অডিয়েন্স থেকে, আপনি এক্সপ্লেইন করেন তারপর আমি বলবো যে একাডেমিক্যালি সাউন্ড তো হইতে হবে, দ্যাটস আ প্রিরিকুইজিট, বাট দেন এগেইন এখন আমরা যেই জেনারেশনে যাচ্ছি, সো আমাদেরকে কিন্তু অনেক স্কিলস ডেভেলপ করতে হয়। এখন হাইলি কম্পিটিটিভ জেনারেশন, এবং প্রতি মুহূর্তে শেখার ইচ্ছা থাকতে হবে। যে কোনো জিনিস যদি না জানি কিভাবে সেটা শিখে নিতে পারবো সেই ইচ্ছা থাকতে হবে তার মধ্যে। এবং আমি বলবো যে মানে স্কিলস ডেভেলপ করাটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট থিং। এখন আমরা যেহেতু মানে ডেটা ড্রিভেন, এবং আমি আরো স্পেসিফিক্যালি বললে এআই অগমেন্টেড ওয়ার্ল্ডে আছি। সো আমার তো এআই টিউটর আছে। তো আমি মানে একটা টকে ছিলাম, এবং এখানে আমাদের খুবই রিনাউন্ড প্রফেসর এবং মাল্টিপল ইন্টেলিজেন্সে যিনি আসলে থিওরি তার, তো তিনি বলল যে 5 মাইন্ডস অফ দ্য ফিউচার। তো আমরা যদি 5টা মাইন্ডকে চিন্তা করি, যার মধ্যে 3টা মাইন্ড এআই ক্যান টেক ওভার। তো আমি যদি একটু ভেঙে বলি যে 5টা মাইন্ড কি কি, তো প্রথম 3টা মাইন্ড বলেছেন যে ডিসিপ্লিন মাইন্ড ফার্স্ট, যেই মাইন্ডে আমরা প্রুফ করি বা বিভিন্ন ধরনের মেথডোলজিক্যাল থিং, সো ডিসিপ্লিন মাইন্ড এটা করে। সো এআই ক্যান টেক ওভার দিস থিং। দেন 2 নম্বরে উনি বলেছেন যে সিনথেসাইজিং মাইন্ড, যে আমরা অনেক কিছু সামারি করি, অনেক কিছু কালেকশন করি ইনফরমেশন। এবং 3 নম্বরে ছিল হচ্ছে যে ক্রিয়েটিভ মাইন্ড। সো এই 3টা মাইন্ড, অনেকে হয়তো আমার সাথে একটু আর্গুমেন্ট করতে পারে যে ক্রিয়েটিভিটি এটা তো আমার মনে হয় যে হিউম্যান মাইন্ড, কিন্তু ইউ ক্যান অফলোড ইউর সো মেনি টাস্কস, যে অনেকগুলো কাজকে কিন্তু আসলে এআই সহজ করে দিতে পারে। তো এই 3টা মাইন্ডকে বলেছে, আমার কথা না, এটা প্রফেসর গার্ডনার। তো 3টা মাইন্ড কিন্তু এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এবং বাকি যে 2টা মাইন্ড আসলে কখনো এআই রিপ্লেস করতে পারবে না বা করা উচিত না, সেটা হচ্ছে রেসপেক্টেড মাইন্ড আর এথিক্যাল মাইন্ড। সো হিউম্যান জাজমেন্ট, এথিক্স, এগুলো আমার মনে হয় যে হিউম্যান করা উচিত, এবং উনিও এই কথাটাই বলেছেন যে, এবং হাউ ডু উই ইন্টারাক্ট, দ্য রেসপেক্টেড মাইন্ড হচ্ছে যে হাউ ডু ইন্টারাক্ট উইথ হিউম্যান বিংস, একজন আরেকজনের সাথে কিভাবে ইন্টারাক্ট করবো, এই জিনিসগুলো হিউম্যান। সো আমরা এখন চাইলেই একটা যে কোনো কিছু ড্রাফট কিন্তু এআই তে খুব কুইকলি করে ফেলতে পারি, হ্যাঁ, কিন্তু এরপরে এইটার যে এডিটর সেটা কিন্তু আমাকে হইতে হবে। সো উনিও এই কথাটাই বলেছেন যে বি দ্য ডিরেক্টর অফ এআই। সো এআই তোমার সাথে সাপোর্টিং হ্যান্ড থাকবে, কিন্তু তোমার সাথে সবসময় এটা ক্রস চেক করতে হবে যে তার যে রেসপন্স সেটা আমি কিভাবে আরো ডেভেলপ করতে পারি থ্রু দ্য হিউম্যান মাইন্ড। সো এখানে ক্রিটিক্যাল রিজনিং আছে, অ্যানালিটিক্যাল থিঙ্কিং আছে, এই বিষয়গুলো তো আসবে। তো হিউম্যান আমার মনে হয় যে এই জায়গাগুলা মানে একসময় হয়তো অ্যাক্টর ছিল, এডুকেশন ডেভেলপমেন্ট যদি আমি বলি যে একসময় আমাদের রোল ছিল যে অ্যাজ অ্যান অ্যাক্টর, বাট এখন থ্রু এআই আমাদের যেটা হতে হবে সেটা হচ্ছে দ্য ডিরেক্টর অফ দ্য অ্যাক্টর। সো আগে যদি আমরা অ্যাথলেট হয়ে থাকি, তাহলে এখন হইতে হবে কোচ অফ দ্য অ্যাথলেট। সো এইভাবে আসলে আমার কাছে মনে হয় চিন্তা করা উচিত। এবং সেও বলেছে যে আমরা যে আসলে স্কুলে যাই 10 বছর একই জিনিস শিখি এবং একই ওয়েতে শিখি, দিজ আর ওল্ড ফ্যাশন। এটা এখন আর মানে এই অনগোয়িং মানে আমার ফিউচার জেনারেশনে এটা হবে না, এটা করা উচিত না, এবং এটা রিপ্লেস হয়ে যাবে। সো আমরা হয়তো বেসিক 3টা জিনিস শেখাবো, যে হাউ টু ডু অ্যারিথমেটিক, ম্যাথমেটিক্যাল অপারেশনস, রিডিং, রাইটিং, দ্যাটস ইট, অ্যান্ড লিটল বিট কোডিং। সো এরপরে সে আসলে চুজ করবে যে আমি কিভাবে, মানে আমি কোন সেক্টরে কাজ করব, প্রবলেম সলভিং করবে থ্রু এআই, তার এআই টিউটর থাকবে,
বাট দেয়ার শুড বি আ হিউম্যান মেন্টর অ্যাজ ওয়েল, যেটা হয়তো এই প্ল্যাটফর্ম থেকে সে পাচ্ছে, to give them the proper guideline, the proven guideline. So you cannot trust AI. So সবসময় কিন্তু AI কে all case এ trust করা যাবে না. That's why human should be there to make the judgment. তাহলে এআই নিয়ে যখন কথা বলছি, আমি আপনাকে জিজ্ঞেস করি যে এআই কি এই টিচিং প্রসেসটাকে রিপ্লেস করবে ইন ফিউচার? আপনার কি মনে হয় এটাতে? Yeah, definitely AI, আমি বলবো যে next 10 years ডেফিনেটলি আমরা অলরেডি অনেক, মানে আমার যে টকটা আমি ছিলাম সেখানে ড্রাগন ফ্লাই থিঙ্কিং একটা এআই টিউটর, তো উনিও ওইটার সিইও ওখানে ছিল, তো উনিও বললেন যে এআই টিউটর কিন্তু আসতেছে এখন, অনেক জায়গায় শুরু হয়ে গেছে এবং দে আর লঞ্চিং। সো সে থাকবে, কিন্তু আমাকে বুঝতে হবে হিউম্যান মেন্টরের কাজ কি। সো আমরা কিন্তু, আমি বলবো যে ইটস আ মিক্স ব্লেন্ড হবে, এবং এইটাই হবে অপটিমাল প্ল্যান আর কি। সো এআই টিউটরকেও নিতে হবে টু ড্রু দ্য ড্রাফট, এবং সে ইনিশিয়ালি সামারাইজ করবে, অনেক কিছু করবে, আমার মানে অনেক অনেক কাজকে সে সহজ করে দিচ্ছে। কিন্তু দেন এগেইন আমাকে খুব কনসিয়াস হইতে হবে যে আমি কিভাবে জাজমেন্টটা নিব, ফাইনাল জাজমেন্ট কিভাবে নিব, আমার এথিক্যাল সেক্টর গুলো আমি কিভাবে দেখব। সো এই একজন হিউম্যান মেন্টর সেই জিনিসটাকে ডিরেক্ট করতে পারবে। সো এআই, ডিরেক্টর অফ এআই, সো দুইজন মিলে আমি বলবো দ্যাটস দ্য অপটিমাল প্ল্যান। নাইস, অ্যামেজিং। সো এআই আসার পরে আমার মনে হয় কি অনেক ক্ষেত্রে স্টুডেন্টসরা ক্রিটিক্যাল থিঙ্কিং এর থেকে একটু পিছিয়ে যাচ্ছে, বিকজ দে আর মোর রিলাইং অন এআই, যে একটা প্রম্পট দিয়ে দিলাম, একটা কিছু দিয়ে দিলাম, দেন যা ইনস্ট্রাক্ট করবে ওই বেসিসে ওইটাই নিয়ে নিচ্ছে। সো আমার মোস্ট ইম্পর্টেন্ট কনসার্ন হচ্ছে এখানে যে এআই ইউজ করার সাথে সাথে স্টুডেন্টসরা কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিংটাতেও থাকতে পারবে, ওই বেসের থেকে এআইটাকে ইউজ করতে পারবে। আর আপনি যদি একটু এটার বিষয়ে একটু আমাদেরকে এক্সপ্লেইন করতেন স্যার। মানে আমরা তো এখন মানে এলএলএম বলছি, সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কাজ হচ্ছে এবং এটা ডেভেলপ করবে। এছাড়াও আমরা মানে মেডিকেল ফিল্ডে যদি কথা বলি, যে হিউম্যান কে রিপ্লেস করার জন্য অলরেডি রোবট ডক্টর আসতেছে অনেক জায়গায়। আমি টেক্সাসে একটা দেখতেছিলাম, অলরেডি একটা হার্ট ট্রান্সপ্লান্টেশন করেছে একটা রোবট। সো সেই দিন বেশি দূরে না যে যখন হয়তো এআই অনেক কিছু রিপ্লেস করবে, বাট আমার পয়েন্টটা হচ্ছে যে আমাদেরকে কনসিয়াসলি রেসপন্সটা নিতে হবে। সো দ্যাটস দ্য মেইন পার্ট, এআই এর লিমিটেশনস বুঝতে হবে। হ্যাঁ, সো আমি নিজে আমার ডিসার্টেশন করছি, রাইট? সো আমি কিন্তু অনেক ক্ষেত্রেই এআই এর হেল্প নেই। আমি হয়তো অনেক পেপার পড়তে চাচ্ছি, তো আমি মানে যখন ইউজ করছি এআই, আমাদের স্কুল কিন্তু ওয়াইডলি ইউজ করছে এআই, সবাই স্টুডেন্টসরা এআই ইউজ করছে, বাট এআই এর লিমিটেশন কি এটা আমাকে বুঝতে হবে, এবং সেই জায়গায় আমাকে কাজ করতে হবে অ্যাজ এ হিউম্যান। সো আমি যখন এরকম বিভিন্ন ক্ষেত্রে ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স এআই কে দিই এবং দেখি যে আসলে ওর কতদূর সলভ করতে পারে, কারণ আমি এটার অ্যান্সার আমি জানি, এবং দেখি যে একটা লেভেল পরে যে এআই কিন্তু আর মানে রাইট রেসপন্স দিচ্ছে না। সো অ্যাজ এ হিউম্যান তাকে অলওয়েজ মানে ক্রস চেকের মধ্যে রাখতে হবে যে আসলে এই রেসপন্সটা কি, যেই রেসপন্স দিচ্ছে সেটা আসলে কতটা ট্র্যাকে আছে। সেই জন্য তার নিজেকেও পড়াশোনা করতে হবে, জানতে হবে বিষয়গুলো, আদারওয়াইজ তো সে ক্রস চেক করতে পারবে না। সো আমি যখন এইরকম মানে আমার প্রবলেম গুলো একটু অনেক হাই লেভেল, সো আমরা মানে আমি একটা কোর্সের রেফারেন্স দিতে চাই যেটা হার্ভার্ডে শেখানো হয়। আমার একটা অ্যাডভান্স ডক্টরাল কোর্স ছিল যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তো অনেকে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আসলে এটা জিনিসটা কি? তো আসলে যখন আমরা অনেক হাই ডাইমেনশনাল প্রবলেম নিয়ে চিন্তা করি, যেগুলো হয়তো রিয়েল লাইফে এক্সিস্টেন্স নাই, কিন্তু আমরা এইসব প্রবলেম নিয়ে কিভাবে থিঙ্ক করি, সো দ্যাটস অল অ্যাবাউট যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এবং প্রফেসর ক্লাসে এসে প্রথমে এটাই বললো যে আমরা আসলে বিভিন্ন ডিফিকাল্ট কমপ্লিকেটেড প্রবলেম সলভ করতে চাই, কিন্তু করার সময় আমরা অনেক অ্যাজাম্পশনস নিই, যেই অ্যাজাম্পশনস গুলো এই প্রবলেম গুলাকে সিম্পলিফাইড করে দেয়। হ্যাঁ, এবং দেন আমরা উই ক্যান সলভ দ্য প্রবলেম।
সো আমরা কিন্তু আসলে অনেক অ্যাজাম্পশন নিয়ে অনেক সিম্পলিফাইড প্রবলেম সলভ করি, কিন্তু প্রফেসরের কথা ছিল যে আমার ক্লাসটাই হচ্ছে এরকম যে আমরা উই আর গানা কোয়েশ্চেন দোজ অ্যাজাম্পশন, আমরা অ্যাজাম্পশনকে কোয়েশ্চেন করব। এটাই হচ্ছে এই ক্লাস, যে ক্লাসে আসলে আমরা এই অ্যাজাম্পশন না থাকলে কি হইতো, হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট প্রবলেম। তার মানে দেন এগেইন মানে আমার হচ্ছে মেইন কোর কনসেপ্টটা হচ্ছে যে আমাদের কিন্তু থিঙ্কিং অ্যাবিলিটিটাকে ডেভেলপ করা। হ্যাঁ, সো আমরা নিজেরা আমাদের অনেক কিছু নিয়ে আমাদের এই কগনিটিভ অ্যাসপেক্ট গুলো আমাদের মাইন্ডের, এগুলো কিন্তু ডেভেলপ করতে হবে থ্রু, মানে আমরা পড়াশোনা করি, আমরা অনেক কিছু মানে দেখছি। এখন তো আমি বলবো যে অনেক সোর্সেস অফ ইনফরমেশন আছে, সো আমাকে একটা কিন্তু জাজমেন্ট নিতে হবে যে আমি কোথা থেকে শিখবো, হ্যাঁ, কোথা থেকে, উইচ ইজ দ্য রাইট সোর্স, যে আমি এখান থেকে মানে আমার প্রপার এডুকেশনটা নিতে পারবো। তো এই বিষয়গুলো হিউম্যান জাজমেন্টের জায়গাটা অবশ্যই হিউম্যানকে নিতে হবে। এবং আমি বলবো যে অবশ্যই আমরা হয়তো এআই অনেক কিছু রিপ্লেস করবে, এবং ডেফিনেটলি আমি যেই কথাগুলো বললাম আমাদের অনেক কাজ অফলোড করতে পারবো থ্রু এআই, কিন্তু মেক শিওর তুমি কনসিয়াস যে এই কনসিয়াসলি রেসপন্স নিচ্ছ and you know the limitations, যে কতটুকু সে সলভ করতে পারে। অবশ্যই অবশ্যই, বিকজ সোর্স যেগুলা মানে আমাদের অপশনস বেশি থাকলে হয় কি আমরা কনফিউজ মুডে চলে যাই যে কোনটা সিলেক্ট করব। রাইট গাইডেন্সটা থাকলে মানে প্রপারলি নিজেকে ডেভেলপ করা যায়। আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ। তাহলে আমি আরেকটা জিনিস জাস্ট আপনার কাছে একটু জানবো এখন কমেন্টে যাওয়ার আগে, যে নেক্সট ইন দ্য ফিউচার মানে 2050 or 60 ওই টাইম পর্যন্ত মানে এআইটা যেহেতু এখন রুল করছে, পরে গিয়ে আরো রুল করবে। সো কি কি স্কিলস এখন ম্যাটার করে স্টুডেন্টস এর জন্য বা সবার জন্য, আসলে এখানে স্টুডেন্ট বলে কোনো কথা নেই, আমাদের সবার জন্য, যে কি কি স্কিলস গুলা থাকলে এআই দিয়ে আমরা সামনে মুভ ফরওয়ার্ড হতে পারবো? আপনি একটু যদি আমাদেরকে এক্সপ্লেইন করতেন। হ্যাঁ, আমি প্রথম শুরু করব যে আশরাফের এক্সপেরিয়েন্স দিও, কারণ হচ্ছে যে এআই আসার পর আমরা সবচেয়ে বড় যে হেল্পটা পাচ্ছি কোডিং। সো আমাদের কিন্তু এখন আর মানে কোডিং হেল্প যদি বলি যে আমার একটা এই কোডটা দরকার, সো এআই ক্যান রাইট দোজ কোডস, কিন্তু ক্রিটিক্যাল পার্টটা হচ্ছে যে সে কিন্তু অনেক সময় ভুল কোডও লিখে। সো অ্যাজ এ হিউম্যান, কারণ আমি নিজে ট্রাই করি, আমি নিজে সবগুলো প্ল্যাটফর্ম জেমিনাই, চ্যাটজিপিটি দেখি, সো তার সাথে অনেকবার ইন্টারঅ্যাক্ট করতে হয় যে টু গেট দ্য ফাইনাল ফর্ম। সো কিভাবে আমি তার সাথে যে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, ওইটাই হচ্ছে আমার জায়গাটা, থিওরিটিক্যালি সাউন্ড হইতে হবে। সো আমি বলবো যে এখন যদি কেউ বলে যে স্কিলস ডেভেলপ করব, বা কোন প্রফেশনের জব কখনো যাবে না, সেটা হচ্ছে থিওরি। সো সে যদি থিওরি জানে ভালো, সো আমি বলবো যে আমার ক্লোজ ফ্রেন্ড সো কম্পিউটার সায়েন্সে পিএইচডি করছে, সাফন, তো ওর সাথে আমার একই কথা হয়। সো ওর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, সো ও কিন্তু গুগলের ফেলোশিপ পেয়েছে রিসেন্টলি, সো আই এম রিয়েলি প্রাউড অফ হিম। বাট তো ওর সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, আমরা একসাথে পিএইচডি জয়েন করেছিলাম। তো ও বলে যে সেম কথা, যে আমাদের দুইজনের কথা সেম, ও যেহেতু কোডিং লাইন থেকে আসতেছে, আমি ডেটা সায়েন্সে আছি, আমাদের কথা সেম, মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি ভেরি ওয়েল। থিওরিটিক্যাল কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, দেন তুমি কিন্তু এআই কি ইমপ্লিমেন্ট করতেছে এটা বুঝতে পারবা, এবং ইউ ক্যান লাইক ইন্টারাক্ট উইথ দ্য এআই যে না এটা তো রং, তুমি এটা এইভাবে ঠিক করো। হ্যাঁ, সো ওইটা জানার জন্য তো আমার থিওরিটিক্যালি সাউন্ড হইতে হবে। তো আশরাফ কি বলো? অবভিয়াসলি এটা আমি এগ্রি করি। যেরকম আমরা সবাই হচ্ছে এখন মোস্ট কোম্পানিজ গুলাতে এআই ইন্টিগ্রেট করে ফেলা হয়েছে। তো ইঞ্জিনিয়াররা যখন কোডিং করে, কোডিং এর যে কম্পাইলার ইউজ করতেছে ওটার সাথে হচ্ছে গিটহাব কোপাইলট অথবা কোনো এজেন্টিক এআই অ্যাসিস্ট্যান্ট, রু, ডেভ জিপিটি, অনেক কিছু ইন্টিগ্রেটেড করা থাকে। সো মেইনলি আমি যেভাবে কোড করি রাইট নাও, আমি আসলে কোনো কোড লিখি না। আমার এআই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে পুরা কোডিং এর যত ক্লাস, জাভা বলো, পাইথন বলো, সবগুলোর সাথে কানেক্ট করা। সো যেটা স্যার বললো, থিওরিটিক্যালি ভালো হইতে হবে। আমার প্রম্পটটা হইতে হবে এমন যে
যে যে আন্ডারস্ট্যান্ড করার জন্য আমার পুরো কোড বেস তো এর কাছে আছে কানেক্ট করে, রাইট? সে জানে আমার কোড গুলা কি কি। এখন আমাকে একটা রাইট প্রম্পটে যেতে হবে, যে প্রম্পটটা হচ্ছে আমাকে নেক্সট অ্যান্সারটা জেনারেট করে। কারণ মনে রাখতে হবে আমার প্রম্পটের উপরে কিন্তু এআই ট্রেন না, আমার প্রম্পটটা যাচ্ছে হচ্ছে প্রিটেন ডেটাবেসে, যেটা সাথে ওরা প্রবাবিলিস্টিক ভ্যালু ক্রিয়েট করে যে ঠিক আছে আমার এই প্রম্পটটা হচ্ছে এই ডেটা সেটের সাথে মিলতেছে। সো থিওরিটিক্যাল নলেজ যদি আমি জানি, তখন আমি জিনিসটা চিন্তা করবো, যেরকম অনেক মডেল আসছে, র্যাগ আসছে, র্যাগ এলএম এর উপর বসে কি করে জিনিসটাকে হচ্ছে তোমার আরো বেশি ইয়া করে, মানে একদম নিশ লেভেলে যায়, নিশ লেভেলে গিয়ে দেন রেসপন্সটা জেনারেট করে। সো থিওরিটিক্যাল নলেজ থাকাটা হচ্ছে খুবই জরুরি। ফিউচারের প্রেডিকশন যে কি হইতে পারে, এআই আমাকে কি কোড দিতেছে, কারণ তুমি যখন বড় একটা কোনো প্রজেক্টে কাজ করবা, তুমি কোড লিখতেছো না, বাট তুমি যে এআই যে কোডটা লিখে দিচ্ছে ওটা তো তুমি রিপ্লেস করতেছো এন্ড অফ দ্য ডে। সো কোম্পানি কিন্তু এটা চেক করতে যাবে না যে কে লিখছে কোডটা, ডেফিনেটলি তুমিই লিখছো, তোমার সাইড থেকে আসছে। সো মেক শিওর করা যে এআই কি করতেছে এথিক্যাল ওয়েতে, কনফিডেন্সিয়াল ওয়েতে, যে এটাকে আদৌ মানে সিকিউরিটি মেজারমেন্ট ঠিক রাখে আমার কাজের জন্য। এই জিনিসটা থিঙ্ক করতে গেলেও তো নলেজ লাগবে। সো একটা এআই মেন্টরশিপ বলো, তারপর তুমি যে কোনো জিনিস এআই ইউজ করার জন্য যে তোমাদের কোর্স আছে, তুমি দেখতে পারো যে গুগল লঞ্চ করছে এআই কোর্স, তারপর হচ্ছে আইবিএম লঞ্চ করছে, ইভেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স আছে। আমি রিসেন্টলি করছি কোর্সেরাতে আইবিএম এর প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স। কেন দরকার? এই জিনিসটা শুনতে ফানি না যে প্রম্পট লিখবো এটার জন্য আবার কোর্স করতে হবে? হ্যাঁ, ইউ নিড টু ডু দ্যাট কোর্স, বিকজ একটা প্রম্পটের উপর যে রেসপন্সটা তোমার আসবে, ওটা যদি তুমি প্রফেশনাল লাইফ ইউজ করে ফেলো, দেন ওটা যদি ভুল হয়, তাহলে হইতে পারে তোমার চাকরি চলে যেতে পারে, অথবা হইতে পারে যে তুমি জিনিসটা খুব খারাপ ভাবে হ্যান্ডেল করলা এন্ড অফ দ্য ডে। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেও কোর্স আছে, ওখানে পুরো ডেপথে তোমরা চেক করতে পারো কোর্সেরাতে। ডেপথে গিয়ে হচ্ছে প্রম্পটের ডেফিনেশন কি, ওই প্রম্পটটা কিভাবে ডেটাবেসে যায়, কিভাবে ওয়ার্ড এমবেডিং করে, প্রত্যেকটা টোকেন প্রত্যেকটা লেটার থেকে প্রিটেন্ড করে এলাম, রাইট? প্রত্যেকটা জিনিস কিভাবে ট্রেন হয় এবং কিভাবে প্রবাবিলিস্টিক ওয়েতে রেসপন্সটা জেনারেট করে দেয়, এটা আসলে শিখতে হবে। সো এটা যদি শিখা যায়, দেন হইতেছে আমরা লাইক ফাইনালি বলতে পারি যে না, আমরা উই নো এআই। আদারওয়াইজ ওই চ্যাট জিপিটিতে একটা প্রম্পট লিখে রেসপন্স দিয়ে উই আর নট দ্য হিরো, রাইট? আমাদেরকে ডেফিনেশনে যে থিওরিটিক্যালি শিখতে হবে। সো আমি এটাই ফিল করি যে থিওরি খুবই খুবই ইম্পর্টেন্ট সবকিছুর জন্য, মানে এই ওয়ার্ল্ডে টিকে থাকার জন্য। হ্যাঁ, আমি শেষ করবো এটা দিয়ে যে একটা আমার ডেটা সায়েন্সের যদি আমার একটা প্রোগ্রাম থাকে, হার্ভার্ডের কারিকুলামটা কি, হার্ভার্ডের কারিকুলাম যদি কেউ দেখে, তো দেখবে যে সব থিওরি কোর্স, কোনো কোডিং কোনো কিছু শেখানোই হচ্ছে না। কারণ কোডিং এর যে কোর্সগুলো আছে এগুলা বেসিক কোর্স এবং এগুলা মানে নিচের দিকের কোর্স। সো এগুলা তোমাকে তারা মনে করতেছে যে তুমি এগুলা পারো। সো আমি বলবো যে, এবং আমার ফিল্ডও বায়োস্ট্যাটিস্টিক্সেও, মানে আমি যখন মানে আমার পিএইচডি প্রোগ্রামে আমার কিছু রিকোয়ারমেন্টস ছিল, তো সেখানেও সব থিওরি কোর্স। এবং আমি যেটা বললাম যে আমার সবচেয়ে টপ লেভেল থিওরি কোর্স ছিল অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এবং যে প্রফেসর এসে আসলে সে 2 হাতে লিখে, সে এত ট্যালেন্টেড, এবং তার মানে সে হচ্ছে কখনো তার কোনো লেকচার নোট নাই। মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আপনার কোনো লেকচার নোট নাই কেন, মানে আমরা তো ফলো করতে পারতেছি না, কারণ সে যেই স্পিডে কথা বলে সেই স্পিডে লিখে। তো আসলে ইদার যে কোনো একটা ক্যাচ করা যাবে, ইদার তার লেখা অথবা না হলে তার কথা। কিন্তু সে বললো যে আমি আসলে যে আমি যদি নোট দেই, মানে হয়তো আজকে সকালে ক্লাস, আমি যদি গতকাল রাতে নোট দেই, সেই নোটের সাথে আমার আজকে সকালে পড়ানো মিলবে না। এই কারণে আমি কখনো মানে তাদেরকে লেকচার নোট দিই না, সেটা আমি করি না, কারণ এটা মিলবে না। সো সে আসলে ওই সকালে যেটা থিঙ্ক করে আসছে এটাই সে পড়াবে। এবং মানে আমার কাছে খুব মানে স্ট্রাগল হয়েছিল ওই ফেজটাতে, কারণ আমি কোনোভাবেই তার কথা এবং লেখা এটা মানে কোঅর্ডিনেট করতে পারছিলাম না। তা আমার কাছে পরবর্তী মনে হচ্ছে ওকে, আমি লিখবো না লেকচার নোট, সে কি বলে এটা শুনবো জাস্ট। এবং সে যখন পুরা বোর্ড ভর্তি লিখতো, তখন আমি ওটা ছবি তুলে নিতাম, তারপরে বাসায় এসে নোট করতাম। কারণ লিখতে যেয়ে যদি আমি তার কথা মিস করি, তাহলে আসলে আমি শিখতে পারছি না। তো ওইটাই মানে আমার লার্নিংটা হচ্ছে যে আসলে ওই যেটা দিয়ে শেষ করতে চাই, যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, যে আসলে থিওরিটিক্যালি সাউন্ড হতে হবে, থিওরি ভালোভাবে শিখতে হবে। থিওরি শেখার জন্য যেই কোর্স নেওয়া দরকার, ফাউন্ডেশনাল যত কোর্স আছে সেগুলোতে নিজেকে মানে দক্ষ হতে হবে। ডেফিনেটলি খুবই সুন্দর একটা স্টোরি আমরা শুনলাম এখন পর্যন্ত।
এখন I just wanted to know, like, why should student join now instead of waiting? স্যার যদি একটু এক্সপ্লেন করতেন আমাদেরকে। আমি বলবো যে আমাদের তো অপরচুনিটি কস্ট আছে, সো আমরা কিন্তু ওয়েট করতে পারবো না। মানে আমাদের যদি এখনই সার্ভিসটা দরকার হয়, উই আর রেডি, আমরা প্ল্যাটফর্ম লঞ্চ করছি। সো আমার মনে হয় রিচ আউট করা উচিত সময় ক্ষেপণ না করে। কারণ আমার কাছে যেটা মনে হয়, আমার অবজারভেশন, দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং টাফার ডে বাই ডে। সো মানে আমি যত ওয়েট করব, আমি মনে হয় আমি অনেক কিছু হারাবো। সো আমার কাছে মনে হয় যে আমার যদি কোনো সার্ভিস এখনই লাগে এবং আমি প্রিপেয়ার হতে চাই, ইফ আই হ্যাভ এ ড্রিম, আমি চেস করতে চাই, সো আমার প্যাথওয়ে দরকার, গাইডলাইন দরকার। সো সাইন আপ নাও, ওয়েট না করে। আমার মনে হয় যে, এবং কখনো মনে হয় এরকম আনসার্টিনিটির জন্য বসে থাকা, যে কখন সিচুয়েশন ভালো হবে এবং তখন সিচুয়েশন আরো খারাপের দিকে যাবে, যেটা আমি বুঝি। সো আমার মনে হয় না যে এটা ওয়েট করলে কোনো কিছু বেটার কিছু আসবে। সো যেই সময় আছে, এটার মধ্যে আমি আমার বেস্ট কি দিতে পারি সেটা সবসময় চেষ্টা করতে হবে। যেটা আমিও বলেছিলাম যে আমার সময় কোভিড হিট করেছে, আমি তো জানতাম না। সো কোভিড হিট করেছে, এখন কি করবো? তো ওই সময় আমার যে ক্যাপাসিটি, আমি কতটুকু কি করতে পারি, সেটা আমাকে অলওয়েজ আমার নিজের বেস্ট দিতে হবে। দেন লেটস সি যে কি হয়। ট্রু অবশ্যই, বিকজ সিচুয়েশন সবসময় আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে কিন্তু নিজেকে ডেভেলপ করার একটা বেস্ট অপরচুনিটি, যে আমি কিভাবে ওই সিচুয়েশনটাকে ট্র্যাকেল করছি এবং নিজেকে মুভ ফরওয়ার্ড করছি। সো এইটাই আমাদের মেইন কোরটা আসলে এখানেই, যে বাংলাদেশে অনেকে আমরা করি কি, পড়াশোনাটার মধ্যে এত বেশি ইনভলভ থাকি, আমরা আসলে সিচুয়েশনটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, আমরা কি রেসপন্স করব, কি করব, কিভাবে নিজেকে ডেভেলপ করব, মোটিভেট করব, ওই জিনিসটা আমরা বুঝতে পারি না। অনেকে অনেকের সাথে কানেক্টেড থাকি না। সো কানেকশনটা এখানে প্রো মেন্টরস ইউ এমন একটা প্ল্যাটফর্ম, আসলে এইটার থ্রু সবাই সবার কাছ থেকে একটা গাইডেন্স পাচ্ছে, স্পেশালি মেন্টরস এর থেকে, বিকজ অলরেডি যিনি আছেন একটা প্রফেশনাল ফিল্ডে বা একটা নিজের ক্যারিয়ারে অলরেডি ওই সাকসেসটা উনি অ্যাচিভ করে ফেলেছেন, ওনার কাছ থেকে ওই গাইডেন্সটা পাওয়া, ইটস আ ভেরি বিগ ব্লেসিং, আই উড সে। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করার জন্য। জাস্ট একটা কোয়েশ্চেন আমি এখান থেকে পিক করছি কমেন্ট সেকশন থেকে। আহান লিখেছে যে, হাউ ক্যান আই প্রিপেয়ার ওয়েল ফর ইউনিভার্সিটিজ প্রফেসর ইন্টারভিউ? ওকে, আমি বলবো যে প্রথম কমিউনিকেশন স্কিলটা তো ডেভেলপ করতে হবে, হাউ ইউ ক্যান কমিউনিকেট। কারণ আমাদের কাছে খুব বেশি সময় থাকে না টু মেক অ্যান ইম্প্যাক্ট। তো আমাকে হয়তো একটা প্রফেসর একটা কোয়েশ্চেন করলো, সো আমি কি অ্যাচিভমেন্ট আমার আছে, ইন শর্ট আমি কিভাবে বলবো। সো মনে রাখতে হবে, আমরা অনেক সময় বলি 30 সেকেন্ড 60 সেকেন্ড ইম্প্যাক্ট করতে হবে। সো আমার যেইগুলো টপ অ্যাচিভমেন্ট আছে সেটা প্রেজেন্ট করতে হবে তার কাছে। সো ইন্টারভিউতে হচ্ছে আসলে বিভিন্নভাবে জানতে চায় প্রফেসররা যে তার ইনসাইড মাইন্ড, তার ফিউচার সে কিভাবে দেখে, সে কি ফিউচারিস্টিক। সো সে ফিউচারে তার কাছে কি গোল আছে। আমার ডিপার্টমেন্টের ডিরেক্টর অলওয়েজ বলে, ইউ শুড হ্যাভ লাইক শর্ট টার্ম গোলস, মিড টার্ম গোলস অ্যান্ড লং টার্ম গোলস। সো তুমি এগুলোকে কিভাবে অ্যাচিভ করতেছো, এটা সবসময় তোমার কাছে একটা প্ল্যান থাকতে হবে। এবং তোমার যদি কখনো কোনোটা না হয়, সো ব্যাকআপ প্ল্যান কি সেটাও তোমার কাছে রাখতে হবে। সো প্রফেসররা যখন এটা বলে ইন্টারভিউ, বাট তারা কনভারসেশনের থ্রুতে আরেকজনের মাইন্ড রিড করতে চায়, এটা হচ্ছে মূল আইডিয়া। সো সে কি জানে আর ইন ফিউচার সে কি ইম্প্যাক্ট করতে পারবে, এটাই আসলে তারা দেখতে চায়। তো আমি বলবো যে মানে এসব বিষয়ে ফোকাস থাকা, যে আমার ইন্টেনশন কি, আমি ফিউচারে কি কি কাজ করতে চাই, সেগুলোর প্ল্যান আমার কাছে আছে কিনা। তারা যদি জিজ্ঞেস করে, এটা একটা কমন কোয়েশ্চেন যে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, তুমি কি করতে চাও। এবং আমার ইন্টারভিউতে একটা কোয়েশ্চেন করেছিল যে তোমাকে যদি এখানে আফটার পিএইচডি এখানে তোমাকে ফ্যাকাল্টি পজিশন অফার করা হয়, তুমি কি জয়েন করবা। সো এরকম একটা কোয়েশ্চেন, দোজ আর লাইক ট্রিকি কোয়েশ্চেনস, যে
এখন তার রেসপন্সটা কি দেখতে চাই। তা আমি আমার অ্যান্সারটা এইভাবে দিয়েছিলাম, আমি বলেছি যদি আমি পিএইচডি তে অ্যাডমিট হতে পারি তা আমার ফার্স্ট জব হবে যে পিএইচডি টা কমপ্লিট করা। সো দ্যাটস মাই মানে মানে এটা আমার প্রাইম গোল থাকবে। সো এরপরে আমি আমার ডিসিশন নিব যে আসলে আমি ফ্যাকাল্টি পজিশন করতে চাই, আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাই। সো প্রফেসর শুনে খুব মানে একটা হাসি দিল আর বললো যে তুমি ফোকাসড আছো। মানে তার রেসপন্সটা এরকম ছিল, এরকম মনে হয়েছে। তো উম, মানে আমার যেই তিনটা প্রফেসরের সাথে ইন্টারভিউ ছিল তিনজনই খুবই খুশি ছিল আমার উপরে, কারণ ওইটা কনভারসেশনে বোঝা যায় তারা বিভিন্নভাবে বলে। এবং একটা প্রশ্ন যেটা আমাকে বলেছিল যে ফিউচার প্ল্যানটা কি, মানে তুমি কি করতে চাও আফটার দ্য পিএইচডি। তো তখন আমি বলেছিলাম যে আমি যেভাবে দেখতে চাই যে আমার বাংলাদেশের হেলথ সিস্টেমে অনেক প্রবলেম আছে। সো আমি ইউএসএ যেটা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলে, সিডিসি, সো সেম টেমপ্লেট সেম মডেলে আমার বাংলাদেশের কনটেক্সটে আমি এরকম একটা রিসার্চ প্লাস মানে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ নিতে চাই, যেখানে আসলে এভিডেন্স বেসড ডিসিশন মেকিং হবে। সো এটা আমি আমার দেশে আমি লঞ্চ করতে চাই, দ্যাটস মাই ফিউচার প্ল্যান। সো আফটার আমি যদি সেখানে মানে যেখানে যেতে পারি, এখন আমার দেশে তো অনেক মানে চ্যালেঞ্জেস আছে আমি বলবো সবসময়, বাট আমি যেটা চিন্তা করি সবসময় যে আমি যেখানেই থাকি হাউ ক্যান আই মেক অ্যান ইম্প্যাক্ট। সো এটা আমার সবসময় আমার মাথায় থাকে। তো আমি দেশে ব্যাক করি যেখানেই থাকি, বাট আমি দেশের স্ট্রাকচার নিয়ে কাজ করব, এটা তো লং টার্ম গোল, যেটা আমি হয়তো আমার মানে ইন্টারভিউ এর কোয়েশ্চেনে বলেছিলাম। সো তারা এসব বিষয়ে খুব ইমপ্রেস ছিল। তো যে কোয়েশ্চেনটা করেছে আমি বলবো যে এরকম কিছু বেসিক কোয়েশ্চেন আছে যারা কিনা বর্তমান কি কি করেছে সে অ্যাচিভমেন্ট জানতে চায় এবং একটা ফ্রেমে জানতে চায় যে তার ফিউচার প্ল্যান গুলো কি কি এবং সেগুলো অ্যালাইন করে কিনা এই প্রোগ্রামের সাথে। হ্যাঁ, তো সেই কারণ আমার আমার আবারও বলি, আমার ডিরেক্টর সবসময় বলে পিএইচডি ইটস আ ট্রেনিং প্রোগ্রাম, তোমাদেরকে ট্রেন আপ করা হচ্ছে এবং এই আফটার ট্রেনিং ইউ উইল বি দ্য ফিউচার লিডার্স। সো দ্যাটস দেয়ার লাইন। তুমি যদি ফিউচার লিডার হও আফটার দিস ট্রেনিং প্রোগ্রাম, তো তোমার প্ল্যানও সেরকম থাকতে হবে যে সো তুমি কিভাবে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসতে পারবা। ট্রু ট্রু, ডেফিনেটলি। অলরেডি আমাদের লাইভ সেশনের সাথে সাথে অনেকগুলো কোয়েশ্চেন্সও চলে আসছে, which is a good sign. সো আরেকজন জানতে চেয়েছে, এটা আমি আশরাফকে করতে চাচ্ছি আমাদের, হাউ ক্যান আই স্টার্ট মাই ক্যারিয়ার ইন ডেটা সায়েন্স অ্যাজ বিগিনার। সরি, আশরাফ না, এটা আমাদের স্যার অ্যান্সার করেন। আপনি যেহেতু স্পেশালিস্ট এই ফিল্ডে, আপনি বেটার অ্যান্সার দিতে পারবেন। না, আমি বলবো যে ওই ফার্স্ট তো তার মানে কোডিং যেই স্কিলস গুলো লাগবে এগুলো বেসিক। কারণ আমার আমরা যেটা প্র্যাকটিস করতেছি এখানে, যে আমরা মোস্টলি আর পাইথন ইউজ করি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটাই ইউজ করে, এটাই শেখানো হয় এখানে, বেসিক কিছু কোর্স আছে। তো অবশ্যই সেটা জানতে হবে। তারপরে হচ্ছে যে ডেটা সায়েন্স রিলেটেড যত থিওরিটিক্যাল কোর্স আছে এগুলো তাকে কিন্তু শিখে নিতে হবে। এখন এটা সে অনলাইন প্ল্যাটফর্মে শিখবে না কোথায় শিখবে সেটা সে চয়েস করতে পারে, বাট আমাদের তো অবশ্যই প্ল্যাটফর্ম আমরা এই জন্য অফার করছি যে আমাদের এখানে কিন্তু এই যে ডেটা সায়েন্টিস্ট আসবে সেই তাকে মেন্টরশিপটা দিবে যে তার কি কি আসলে স্কিলস ডেভেলপ করতে হবে। তা আমি ইন শর্ট বলবো যে অবশ্যই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তার বেসিক কোডিং স্কিলস, আর হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড যত থিওরিটিক্যাল কোর্স আছে সেগুলো তাকে শিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ আশরাফ। এখন আমি আপনার কাছে আসব যে স্টুডেন্টসরা তাদের লাইফে প্রো মেন্টরসে জয়েন করার পরে কিভাবে তাদের স্টুডেন্ট লাইফটা থেকে চেঞ্জ হয়ে আসতে পারবে, মানে একটা মানে সাকসেসফুল লাইফে স্টেপ ইন করতে পারবে। আপনি যদি একটু শর্ট আমাদেরকে শেয়ার করেন আপনার মতামত। শিওর। এখন এখন হচ্ছে যারা যে পজিশনে আছে, হতে পারে আমাদের স্টুডেন্টের মধ্যে যদি আমরা চিন্তা করি, কেউ ইউনিভার্সিটিতে আছে, কেউ হচ্ছে অলরেডি ক্যারিয়ারে মানে স্টার্ট করে ফেলছে অ্যাজ এ গোল, হতে পারে কেউ অলরেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশে। কিন্তু আমরা এমন না যে আমাদের টার্গেটেড স্টুডেন্ট যে শুধু ইউনিভার্সিটিতেই পড়তেছে অথবা ইউনিভার্সিটিতে ঢুকবে, এরকম না। আমাদের টার্গেটেড স্টুডেন্ট সবাই।
এরকম হতে পারে যে ক্যারিয়ারে আছে, সে তার ক্যারিয়ার নিয়ে হ্যাপি না। সো হ্যাপি পাথ যাদের নাই লাইফে, ওরাও হচ্ছে তাদের ট্রানজিশন পিরিয়ড নিয়ে, যেটা প্রথম থেকে বলা হচ্ছে, ট্রানজিশন পিরিয়ড নিয়ে যদি হ্যাপি না থাকে, আমরা তাদেরকে হেল্প আউট করবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার কারেন্ট জব নিয়ে খুশি না থাকো, ইউ ক্যান লাইক টক টু আস, আমরা তোমাদেরকে গাইড করব, আমরা তোমার রোড ম্যাপটা ওভাবে ডিজাইন করবো যেটাতে তুমি হ্যাপি, যেটাতে তোমার ইন্টারেস্ট আছে। কারণ দিন শেষে এটাই ম্যাটার করে যে আমি আসলে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমার ইন্টেনশন, আমি কি চাই, এটা আমি পাচ্ছি কিনা। কারণ আমরা একটা সময় গিয়ে মানে আমাদের সাইকোলজি এমন, আমরা টায়ার্ড হয়ে যাবো যদি আমরা ওই জিনিসটা পছন্দ না করি। কারণ আমি আমার ক্যারিয়ার, যেরকম আমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমি টিচিং দিয়ে শুরু করছি, আই ওয়াজ হ্যাপি, আমি সবাইকে এখনো পড়ায় যাচ্ছি, মেন্টর করতে আমার ভালো লাগে। কিন্তু আমি জাস্ট একটু ট্রাই আউট করতে চাইছিলাম যে একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেলে আসলে কেমন লাগে, সেটা আমার ইচ্ছা ছিল, লাইক আমি ওটাতেই হ্যাপিনেস পাচ্ছিলাম, রাইট? সো তখন আমি ট্রানজিশনটা করছি। সো আমাদের স্টুডেন্ট গুলা যখন আসবে, ট্রানজিশন পিরিয়ড যদি দরকার হয়, তাহলে তো আমরা হেল্প আউট করতেছি। কিন্তু তারা যদি ফিক্স থাকে যে না আমি এটাই হব, আমি ডেটা সায়েন্স নিয়ে পড়বো, আমি ডেটা সায়েন্টিস্ট হবো অথবা রিসার্চ ফিল্ডে যাবো, এরকম ডেডিকেটেড যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা হচ্ছে নিয়ে দেন ওই গ্রুপ সেশন বলো, ওয়ান ওয়ান সেশন বলো, সেটা দিয়ে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব। এবং আমরা তাদের রোড ম্যাপটা ডিজাইন করতেছি। সবচেয়ে বড় পয়েন্ট এইটা, দেখো তোমরা লাইফ নিয়ে যে যেটাই চিন্তা করতেছো, হতে পারে তোমাদের অপিনিয়ন অথবা তোমরা যেভাবে আগাতে চাচ্ছ, হতে পারে ইট ক্যান বি লাইক সো রাইট অর ক্যান বি সো রং, মাঝামাঝি হতে পারে। সো ট্রায়াল অ্যান্ড এরর, যেটা স্যার বলতেছিল, ট্রায়াল অ্যান্ড এরর নিয়ে আসলে মানে বেশি টাইম নষ্ট করা উচিত না, কারণ টাইম তো চলে যাচ্ছে ভাই। সো তোমরা এমন যারা চাচ্ছ যে এমন কোনো মেন্টরের সাথে তোমাদের কানেক্ট করে দাও, আমাদের দায়িত্ব, দেন ওই তোমাদের রোড ম্যাপটা আমরা ডিজাইন করে দিচ্ছি। দেখো তোমরা যদি এখন এই পজিশনে আসো, তোমরা ধরো একটা কারেন্ট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, অ্যাজ এন এক্সাম্পল, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হচ্ছে, আর 2 বছর পর হচ্ছে সে ব্যাচেলর শেষ করবে, অথবা মাস্টার্স স্টুডেন্ট, সে 1 বছর পর 2 বছর পর মাস্টার শেষ করবে। এখন তার রোড ম্যাপ তার জানা উচিত যে সেটা পরে কি করবে। কারণ আমাদের একটা মোস্ট প্রবলেম আমি যেটা বাংলাদেশে দেখছি, আমার ব্যাচমেট বলো, স্টুডেন্টস বলো, যাদের গোল সেট, যাদের নেটওয়ার্কিং এনাফ ভালো আছে, তারা তো সুইচ করছে তাদের ক্যারিয়ারে। কিন্তু আমরা সবাই জানি আমাদের মেজরিটি স্টুডেন্ট বাংলাদেশের আসলে তারা পড়াশোনা শেষ করার পরে ইন্টার্নশিপের জন্যই বসে থাকে, ইন্টার্নশিপ পাচ্ছে না, টাইম তো চলে যাচ্ছে। 4 বছর শেষ পড়াশোনা, ব্যাচেলর ডিগ্রি তোমার হাতে আছে, 3 মাস চলে গেছে, তুমি একটা ইন্টার্নশিপ ম্যানেজ করতে তোমার কষ্ট হচ্ছে, কারণ তোমার ওই নেটওয়ার্কিংটা ছিল না গত 4 বছর, তাই না? সো নেটওয়ার্কিং থাকা অনেক ইম্পর্টেন্ট। আমি এমনও হতে পারে যে আমি হচ্ছে ধরো 4টা কোম্পানি, কোনো কোম্পানির নাম নিলাম না, ABCD, 4টা র্যাঙ্কিং কোম্পানি ধরলাম প্রথমটা অনেক ভালো কোম্পানি, লাস্টেরটা হচ্ছে মিডিয়াম। এখন এমন হতে পারে না যে আমার স্কিলের সাথে A কোম্পানি অথবা B কোম্পানি ম্যাচ করে, কিন্তু আমি এটা জানি না। কিন্তু আমি সবাই যেখানে অ্যাপ্লাই করতেছে D কোম্পানি, আমি ওখানে গিয়ে অ্যাপ্লাই মানে চলে গেলাম, আমি ওখানে গিয়ে জব শুরু করে দিলাম, আমি ওখানে গিয়ে ইন্টার্নশিপ শুরু করে দিলাম। কিন্তু আমি কি প্রথম 3টা বেস্ট অপশনস মিস করে ফেললাম না? অবশ্যই। আমরা আমাদের লাইফে না অনেক এরকম থাকে যে আম, ধরো কথায় কথা, আমি ইউএসএ তে এসে আমি যদি ফরচুন কোম্পানিতে অ্যাপ্লাই না করে, আমাকে সিনিয়র ভাইয়া পুরো যেভাবে গাইডলাইন দিছে, আমি যদি ওই গাইডলাইন না নিয়ে আমি যদি এখন একটা কনসালটেন্সি ফার্ম অথবা ছোট একটা কোম্পানিতে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারতাম, রাইট? সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কোথায় গিয়ে হবো, আমি নিজেকে কোন প্লেসে রাখবো, এটা কিন্তু ডিসাইড করতে গেলে আমার জানতে হবে যে কোন জায়গাগুলো টপ, কোথাকার মানুষ কোন লেভেলে আছে। So, ওই নেটওয়ার্কিং গুলো যদি আমি বিল্ড না করি, আমি কখনো জানবো না যে আমি বেস্ট কেস সলিউশনে আছি নাকি আমি ওয়ার্স্ট কেস সলিউশনে আছি। সো এই জিনিসটা ফাইন্ড আউট করেও কিন্তু আমরা দিচ্ছি রোড ম্যাপ। সো তোমরা রোড ম্যাপ ডিজাইন আমরা করে দিচ্ছি, তোমাদেরকে কোথায় তোমরা বেস্ট ফিট হবা এটাও আমরা বের করে দিচ্ছি, যে কোনো স্টেজের স্টুডেন্টের জন্য। এমনও হতে পারে যে তুমি হচ্ছে, এমন অনেকেই আছে আমার পরিচিত অনেকে আছে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে এখনো এনরোলই করে নাই, কিন্তু তারা হচ্ছে তাদের ব্যাচমেটরা হচ্ছে ইউনিভার্সিটি পাস করতেছে, কিন্তু দে আর হিরোজ, দে আর দেখবা ফাইবারে গিয়ে, আপওয়ার্কে গিয়ে তারা হচ্ছে 5 লাখ 6 লাখ বিডিটি আর্ন করতেছে। আমার এমন অনেক চেনা মানুষ আছে যাদের ডিগ্রি দরকার নেই। সো এই মানুষগুলা কি তোমার মনে হয় ডিগ্রির জন্য কখনো বসেছিল? সো এই মানুষগুলো কিন্তু ওই রকম নেটওয়ার্কিং ছিল, তাদের কাছে ক্লায়েন্ট ছিল। সো নেটওয়ার্কিং জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, এটাকে সবার মাথায় মধ্যে যেতে হবে যে নেটওয়ার্কিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে রাইট মেন্টর ম্যাচিং নেটওয়ার্কিং দিচ্ছি,
স্টুডেন্টদেরকে এখনো বলতেছি যারা লাইভ দেখতেছো, আমরা হচ্ছে গুগল ফর্মের যে লিঙ্কটা দিছি ওখানে তোমরা হচ্ছে তোমাদের ইনফরমেশন গুলো ফিল আপ করে দাও। আমি মনিটর করতেছিলাম, আমি হচ্ছে কিছু স্টুডেন্ট অলরেডি এনরোল দেখতে পাচ্ছি, কিন্তু কেউ যদি হচ্ছে গুগল ফর্মের লিঙ্কটা মিস করো, কমেন্টের পিন করা আছে অথবা ক্যাপশনও দেওয়া আছে। সো লাইভ চলাকালীন অবস্থায় প্রবাবলি ক্যাপশনটা দেখা যায় না, সো কমেন্ট থেকে দিয়ে নিতে পারো, অথবা আমরা লাইভের পরে আবার এগুলা পোস্ট করব লিংক যেখানে কানেক্ট, কারণ কানেক্ট হওয়াটা ইম্পর্টেন্ট। আমাদের লাইভের মেইন গোল হচ্ছে তোমাদেরকে আনা প্রোমেন্টর সিলতে, ওই অ্যাক্সেসটা দেওয়া। সো আজকে তোমরা হচ্ছে সবাই লাইক নিজেদের ইচ্ছায় আমাদের প্রাইভেট কমিউনিটি যে ডিসকর্ড লিংকটা দেওয়া আছে ওখানে তোমরা জয়েন করতে পারো, কারণ ডিসকর্ডে হচ্ছে আমরা সবাই আছি, আমরা মাঝে মধ্যে অনলাইনে যাই, কলে লাইভ থাকি। সো তোমরা চাইলেই ডিসকর্ডে ওপেন করতে পারো, কারণ ফেসবুকে লাইভ করা আমাদের পক্ষে সবসময় সম্ভব না। সো তোমাদেরকে যদি আমরা প্রাইভেট কমিউনিটিতে আনতে পারি, দেন ওই কমিউনিটি থেকে আমরা আগাইতে পারি। সো তোমাদের প্রাইভেট কমিউনিটিতে জয়েন করতে তো এখন কিছু লাগছে না, জাস্ট তোমরা ক্লিক করো, ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট খুলো, অর গুগল ফর্মটা ফিল আপ করো, তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে গ্যাদার করতে পারবো, দেন ওখান থেকে আমরা তোমাদেরকে নাগাইতে পারবো নেক্সট ইয়াটা কি। আমার হ্যাঁ নওশিন তুমি বলতে পারো। সরি ফর দ্য ইন্টারাপশন। অলরেডি কিন্তু আশরাফ এখানে কমেন্টস আমি দেখতে পাচ্ছি, অনেকে লিখেছে যে সেশন কত মান ধরে হতে পারে, তারপর কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজেকে বানাতে পারে। তো এই ধরনের কোয়েশ্চেন্স গুলার অ্যান্সার এরকম তো আরো কমেন্টস আসতে থাকবে, আই এম প্রিটি শিওর। সো সবগুলো তো এখন এই শর্ট পিরিয়ড অফ টাইমে কভার করা পসিবল না আমাদের জন্য। সো যেটা করতে পারেন, আপনারা সবাই ডিসকর্ডে জয়েন করেন, ফর্মটা ফিল আপ করেন, থ্রুলি প্রসেসের থ্রু যান, আপনার মানে গাইডলাইন্সটা ওনাদের থেকে ডাইরেক্টলি পেতে পারবেন। সো এটা একটা বেস্ট অপশন হবে এখন এই মোমেন্টের জন্য। আর লাস্ট আরেকটা আমি একটা কোয়েশ্চেন আমাদের স্যারকে আমি করতে যাচ্ছি, যে স্টুডেন্টসরা অনেকে মনে করে যে আই এম নট গুড এনাফ লাইফে। সো ওরা এই জিনিসটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারবে, এটা একটু যদি আপনি বলতেন। না, ফার্স্ট স্টেপ যেটা আমার ক্ষেত্রেও ছিল, যে আমি তো আসলে কখনো চিন্তাও করি নাই যে আমি এত বড় আইভি লিগ স্কুলে আসতে পারবো। সো ফার্স্ট স্টেপ হচ্ছে বিলিভ ইন ইয়োর সেলফ। এটা তো অবশ্যই অনেক ফার্স্ট স্টেপ, এবং এটা সবসময় নিজেকে করতে হবে। আমার মনে হয় যারা এসব জায়গায় এসেছে সবাই নিজের ভেতরেই জিনিসটা ছিল যে না আমি করতে পারবো। তো এটা এটা হচ্ছে মানে আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে হচ্ছে যে আমার গাইডলাইন কিভাবে আমি নিব, নিজেকে কিভাবে প্রিপেয়ার করব, এইসব জায়গাগুলো। তো আমার ক্ষেত্রে সবসময় মনে হচ্ছে যে আমি যখন অ্যাপ্লিকেশনও করি, আমার অনেক প্রফেসর বলেছে যে না, তুমি এই যে এতগুলো টাকা নষ্ট করতেছো, অ্যাপ্লিকেশন ফি তো অনেক, তুমি কেন এত বড় স্কুলে তো তোমার মানে হবে না, শুধু শুধু তুমি কেন অ্যাপ্লাই করতেছো, তুমি একটু মিড ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করো বা এরকম। তা আমি যেহেতু আমার প্ল্যান আগে থেকে ছিল, তা আমি একটা মানে সেভিংসই করেছিলাম যে আমি মানে এরকম বড় সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। তো চিন্তাটা এরকম যে থিঙ্ক বিগ। এখন ওয়ার্স্ট কেস কি হইতে পারে, যে হবে না, তো সেটা তো নাই হইতে পারে, বাট অ্যাটলিস্ট ইউ শুড ট্রাই, গিভ ইট আ ট্রাই। যে আসলে আবার যখন ট্রাই করছি আমরা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমি আসলে সেটার জন্য কতটা প্রিপেয়ার্ড। হ্যাঁ, আমি তো ব্লাইন্ডলি ট্রাই করলে এটা কোনোভাবে এটা মানে ওয়াইজ কিছু হলো না। সো আগে আমাকে মেক শিওর করতে হবে আমি কি যেখানে যেতে চাচ্ছি সেটার জন্য কি আমি প্রিপেয়ার্ড কিনা, এবং দেন থিঙ্ক বিগ এবং ট্রাই করা উচিত। আর সবসময় তো হার্ড ওয়ার্ক করতে হবে। আমার মানে আমিও যেটা আমার ইউনিভার্সিটি লাইফে দেখেছি, সো অনেক ট্যালেন্টেড স্টুডেন্টস ছিল, অনেক অনেক ভালো মেমোরি পাওয়ার, কিন্তু দিন শেষে মানে রেসটা জিতেছে তারাই যারা হার্ড ওয়ার্ক করেছে। সো অনেক যারা অনেক ব্রিলিয়ান্ট ছিল, হয়তো দেখা গেছে যে তার প্র্যাকটিস নাই, সে মানে ওইটার জন্য সে হয়তো হার্ড ওয়ার্ক করছে না। সো দিন শেষে এ ধরনের মানুষ মানে খুব বেশি দূরে যেতে পারে না। তো আমি বলবো যে যেটা আমারও অভিজ্ঞতা, আমার অবজারভেশন হচ্ছে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। সো এবং গাইডলাইন্সটা জানতে হবে যে প্রপার গাইডলাইনে আমি এফোর্ট দিচ্ছি কিনা, তাই না? সো প্যাথওয়েটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমি পাই নাই, আশরাফ পায় নাই। সো আমাদের সবসময় এটা মনে হয়েছে যে ইস, যদি এরকম একটা গাইডলাইন থাকতো তাহলে তো আমি আরো দূরে যেতে পারতাম, আমার জন্য অনেক কিছু সহজ হইতো, যে আমার তো এত সময় নষ্ট হতো না, এত এফোর্ট দিতে হয় নাই। তো আমরা হয়তো যেটা করেছি ট্রায়াল এরর করেছি, অনেক জায়গায় ট্রাই করেছি, হয়নি বা এরকম কিছু।
কিন্তু আমি বলবো যে ওই জিনিসটা ওই জায়গা থেকে আমাদের কাজ করা যে না আমরা যদি একটা প্রপার গাইডলাইন দিতে পারি, তা আমার যারা স্টুডেন্টস আছে সম্মানিত যারা শুনছেন, তো তারা যেন এই জিনিসটা পায় যে অ্যাট লিস্ট আমার কাছে একটা প্রপার গাইডলাইন্স আছে, আই নো হোয়াট টু ডু, দেন সে হার্ড ওয়ার্ক করবে, সে এফোর্টস দিবে। থ্যাংক ইউ সো মাচ। এটা মানে খুবই সুন্দরভাবে আপনি এক্সপ্লেইন করেছেন স্যার, এন্ড থ্যাঙ্কস টু আশরাফ অ্যাজ ওয়েল। আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলা, আপনার গাইডেন্স গুলা যেভাবে শেয়ার করেছেন, আর প্লাস এত ভালো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়ার জন্য সবার জন্য, ইটস আ ব্রিলিয়ান্ট জব আই মাস্ট সে। সো অলমোস্ট আমরা আমাদের লাইভ সেশনের এন্ডের দিকে অলমোস্ট আমরা শেষ করেই দিচ্ছি 5-7 মিনিটস এর মধ্যে। লাস্টে কিছু দুইটা কোয়েশ্চেনারিজ দিয়ে আমি এটা শেষ করব আজকের ইভেন্ট ওয়েবিনারটা। সেটা হচ্ছে যে স্টুডেন্টসদের আসলে এই যে এতক্ষণ ধরে আমরা লাইভে এত কিছু ডিসকাস করলাম, অনেক ইনফরমেশন জানতে পারলাম, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাকচুয়ালি আমরা জানতে পারলাম। তো এই ওয়েবিনারের পরে স্টুডেন্টরা কিভাবে কি করবে প্রো মেন্টরস এর সাথে, আশরাফ একটু যদি বলতেন কিভাবে কানেক্ট করতে পারবে প্রো মেন্টরস এর সাথে, তারা কিভাবে বেনিফিটেড হবে, এটা একটু বলে আপনি যদি শেষ করতেন। সেটাই। থ্যাঙ্কস কোশ্চেনটার জন্য। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। সো লাস্টে আমি যেটা দিয়ে শেষ করতে চাই যে আমরা যখন স্টুডেন্ট গুলাকে এনরোল অবস্থায় পাবো, তখন আমরা হচ্ছে আমরা তো গুগল ফর্ম দিয়েছি, যদি কেউ ফিল আপ না করে থাকেন, আপনারা এখন লাস্ট মোমেন্টে আছেন লাইভের, সো এখন ফিল আপ করে ফেলেন। আমরা আমাদের সাইড থেকে কন্ট্যাক্ট করবো আপনাদেরকে। সো আমরা রিচ আউট করার পরে যখন আমরা জানবো যে আপনাদের এই গোল গুলা হচ্ছে এই গোলের এই কিছু স্টুডেন্ট, কারণ আমি কিছু দেখতে পাচ্ছি আমাদের গুগল ফর্মে অনেকে ফিল আপ করেছে, তো তারা কোথায় এখন পড়াশোনা করতেছে তারা ওটাও লিখেছে। তো ওখান থেকে আমরা পিক করব যে হচ্ছে কাদেরকে আমরা একসাথে একটা গ্রুপের মধ্যে আনবো। সো যখন আমরা ওইটা করে ফেলবো, তখন হচ্ছে তাদের সাথে রাইট মেন্টর ম্যাচিং করব, এবং রাইট মেন্টর ম্যাচিং করার পরে আমরা তাদেরকে জানাবো যে তোমার সাথে হচ্ছে তুমি যেটা হতে চাও, তোমার সাথে এই মেন্টরটা ম্যাচ হয়, কারণ তোমার এই মেন্টরটা তোমার গোলটা অলরেডি অ্যাচিভ করে ফেলছে। হি নোজ দ্য অবস্টাকলস এন্ড দ্য বাউন্ডারিজ অ্যাজ ওয়েল। সো তখন যখন তার সাথে মেন্টর ম্যাচিংটা করানো হবে, তখন স্টুডেন্ট একটা ভরসা পাবে যে না, আমি তাকে ট্রাস্ট করতে পারি, বিকজ সে ওইখানে গিয়ে আমার সাথে কথা বলতেছে, রাইট? সো তখন এই ট্রাস্ট বিল্ডিংটা আমাদের দুই পক্ষ থেকে হতে হবে। আমি চাই না কারোর উপরে চাপাই দিতে যে না, তোমার জন্য এই মেন্টরটাই ভালো, যে মেন্টরটা তোমার আসলে গোল অ্যাচিভই করে না, কিন্তু সে এইটা করতেছে, তুমি তার থেকে পরামর্শ নাও। জিনিসটা এমন না, আমরা কাউকে প্রেশারাইজ করবো না, আমরা কাউকে ফোর্স করবো না। আমরা দুই সাইড থেকে একটা ট্রাস্ট বিল্ডিং করবো, যেন তারাও মেক শিওর করে যে না, তারা হ্যাপি, এবং আমরাও আমাদের সার্ভিসটা দিয়ে যেন হ্যাপি থাকি। সো ট্রাস্ট বিল্ডিংটা যখন থাকবে, তখন আমার মনে হয় যে যে কোনো জিনিস ওইটা একদম গোল অ্যাচিভ করতে আমাদের পাথটা অনেক হ্যাপি পাথ হয়ে যাবে। কোনো রকম মানে দুই সাইডে হ্যাপি থাকবো, এটাই আমার আর কি মেইন ইচ্ছা। তো যখন সবাই আসলো গ্রুপের মধ্যে, আমরা তার রোড ম্যাপ ডিজাইন করলাম। তো আমরা হচ্ছে যেটা করব, স্কিল সেট ওয়াইজ গ্রুপগুলা করব। এটা কেন বলতেছি, ধরো কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে এনরোল করলো, অথবা কেউ ডাটা সায়েন্স, কেউ এএমএল দিয়ে। এখন হতে পারে যে কেউ একদম শুরু করতে চাচ্ছে, এখন সে এরকম গ্রুপের মধ্যে গেল যারা হচ্ছে অলরেডি ইউএসএ তে মাস্টার্স করতেছে, অথবা বাংলাদেশে জব করতেছে, অথবা ইউনিভার্সিটি লাস্ট ইয়ার আছে। এখন একটা একদম কলেজের থেকে ইউনিভার্সিটিতে এনরোল করতেছে, এমন স্টুডেন্টও তো আমাদের আছে, রাইট? আমি দেখতে পাচ্ছি অলরেডি আছে অনেকে। সো এমন স্টুডেন্ট গুলা হচ্ছে যেন ওই ফিলটা না করে যে আমি কাদের সাথে ক্লাস করতে যাচ্ছি যারা অলরেডি অনেক লাইক স্পেশালাইজড। সো এই জিনিসটা যদি মানে ফিল না করে ওরা, আমরা তাদেরকে আলাদা ক্লাস্টারিং রাখবো, এবং আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ওই স্কিল গুলা দিয়ে ওই গ্রুপে নিয়ে আসা। সো আমরা হচ্ছে লেভেল ওয়াইজ ট্রেন আপ দিব এবং লেভেল ওয়াইজ সার্টিফিকেশন দিব। সো যেন সবাই এটা মানে ফিল করে যে না, আমি প্রো মেন্টরশিপে আসার পরে আমি যে স্কিল নিয়ে আসি না কেন, আমরা মেক শিওর করতেছি যে তুমি ওই লেভেলে যেন যেতে পারো, এবং তোমাদের রোড ম্যাপটা ওইভাবে ডিজাইন করে দেওয়া হবে। সো আমাদের রোড ম্যাপ কিন্তু রেডি। তো তোমরা আসার পরে আমরা জাস্ট চেক করবো যে তুমি কোন জায়গায় ফিট ইন করো রোড ম্যাপে। সো আমাদের রোড ম্যাপ রেডি, তোমরা জাস্ট এনরোল করো। এনরোল করার পরে আমরা ফিট ইন করে দিচ্ছি, তুমি শিওর থাকবা যে তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ। তোমাদের ট্র্যাক হারাই ফেলবা না যে আসলে কি করতেছো। সো যে সবচেয়ে বড় ইস্যুটা যেটা আমরা ফেস করে আসছি, চ্যালেঞ্জেস, যে আমরা ট্র্যাক হারাই ফেলি অনেক স্কিল নিয়েও। সো এই জিনিসটা প্রো মেন্টরস দিতে হবে না, কারণ আমরা মেন্টররা বসে সবাই সবার রোড ম্যাপ ডিজাইন করেছি। সো ট্র্যাকে আসা এটা হচ্ছে
সবচেয়ে বড় মানে ফিচার আমরা সবাই মানে ডেলিভার করতেছি আমাদের স্টুডেন্টদেরকে। নাইস নাইস নাইস, খুবই সুন্দর একটা প্রসেস আসলে। মানে এটা দিস ইজ অ্যান অপরচুনিটি, আসলে অডিয়েন্সকে এটাই বলতে চাচ্ছি, এটাই একটা অপরচুনিটি নিজেকে ডেভেলপ করার। এই লাইভটা করার মেইন মোটো এটাই, যাতে আপনাদের সাথে কানেক্ট করতে পারি আমরা, আমাদের ডিসকাশনটা আপনারা জানেন, শুনেন, এন্ড ওইভাবে আপনারা আমাদের সাথে মুভ ফরওয়ার্ড করেন, যাতে আপনারা আপনাদের নিজেদের লাইফটাকে বেটার করতে পারেন এবং আমরা যেই মোটিভটা নিয়ে আগাচ্ছি এটা যেন সাকসেসফুল হয়। থ্যাংক ইউ সো মাচ আশরাফ। ওয়ান লাস্ট question from sir. What's your one piece of advice for students here? Please একটু বলতেন। ওয়ান পিস অ্যাডভাইস, এটা সামারাইজ করা ডিফিকাল্ট। আমি বলবো ওই যেটা বলেছে অলরেডি, যে বিলিভ ইন ইউর সেলফ, ইউ ক্যান ডু ইট। আমি জানি আমার দেশের স্টুডেন্টসরা অনেক মেধাবী। মানে আমি এখন মানে আমার হার্ভার্ডে দেখি যে প্রচুর সংখ্যক চাইনিজ স্টুডেন্টস আছে। সো আমি বলবো যে আমার দেশের স্টুডেন্টসদের জন্য যদি প্রপার গাইডলাইন দেওয়া যায়, তাদেরকে যদি প্রপারলি ট্রেন আপ করা যায়, তাহলে সেই দিন বেশি দূরে না যে আমার স্টুডেন্টসরাও এখানে মানে সব বড় বড় প্রতিষ্ঠানে চলে আসবে। সো আমি আমার নিজের জায়গা থেকে মানে আমি সবসময় এটাই বলি যে বিলিভ ইন ইয়োর সেলফ। আর হচ্ছে আপনার জন্য যেই গাইডলাইন্স গুলো দরকার, যে প্রপার গাইডলাইন, যে আমার প্রুভেন প্যাথওয়েটা কোনটা, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। দেন আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে এবং ইয়েস ডেফিনেটলি চেস ইউর ড্রিম। এবং যে কোনো সময় আমার মনে হয় যে যদি হার্ড ওয়ার্ক সে করতে থাকে, আমার বিশ্বাস যে তার ড্রিম এক সময় ফুলফিল হবে। অবশ্যই অবশ্যই। আর এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম যেখানে আছে, এটার থ্রু আসলে নিজেকে এটা বুঝতে হবে যে হ্যাঁ, অপরচুনিটি যখন আসছে এটাকে প্রপারলি ইউটিলাইজ করে নিজের বেটারমেন্টটাকে ক্রিয়েট করা। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন আশরাফকে এবং আমাদের স্যারকে এই সুন্দর লাইভে আসার জন্য, আপনাদের এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করার জন্য। সো আমরা অলমোস্ট এখন শেষের দিকে, আমাদের অনেকটা টাইম আমরা এখানে দিয়েছি। থ্যাংকস all of you, আর সব অডিয়েন্সের জন্য এটাই বলবো, থ্যাংক ইউ ফর জয়নিং দিস লাইভ। সো নেক্সট সেশনের জন্য ওয়েট করেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ইয়েস, থ্যাংক ইউ সবাইকে। আর হচ্ছে ফিল ফ্রি টু জয়েন। এখানে হচ্ছে জয়েন করতে আপনাদের তেমন কিছুই লাগছে না। ফিল ফ্রি টু জয়েন এভরিওয়ান। জাস্ট হচ্ছে ডিসকর্ডের লিংক দেওয়া আছে। ডিসকর্ড যদি সবাই, আমি জানি ডিসকর্ড সবাই ইউজ করে না, বাট ডিসকর্ডে অ্যাকাউন্ট খুলতে আপনাদের জাস্ট 1 মিনিটের মতো লাগবে। গুগল দিয়ে সাইন আপ করে জাস্ট ডিসকর্ডে আমাদের চ্যানেলে জয়েন করে ফেলুন। আর যদি ডিসকর্ডে জয়েন করতে প্রবলেম হয়, তাহলে গুগল ফর্ম গুলা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস গুলা দিয়ে দেন। আমরা হচ্ছে নিজে থেকে স্টেপ গুলা লিখে আপনাদেরকে ইমেল করে দিব যে ঠিক আছে এই স্টেপ গুলো ফলো করেন ডিসকর্ড জয়েন করতে। কারণ আপনারা যখন আমাদের কমিউনিটির মধ্যে চলে আসবেন, ফিল ফ্রি টু জয়েন এন্ড কাম ইন, আমরা আপনাদেরকে গাইড করবো। আপনারাও তখন ওই বিলিভটা আসবে, যেটা স্যার বললো যে বিলিভ ইন ইয়োর সেলফ। পারবেন আপনারা সবাই, যেটা যেটা যেই গোলে যেতে চান। সো আমাদের কমিউনিটির মধ্যে থাকলে কি হবে, আপনাদের ওই মোটিভটাও কাজ করবে। কারণ আপনারা এখানে এমন মানুষগুলোর সাথেই থাকবেন যারা অলরেডি হচ্ছে মোটিভেটেড। সো ইটস একটা কথা আছে না, পজিটিভ এনার্জি আশেপাশে থাকলে আপনার মধ্যে পজিটিভ এনার্জিটাই ঢুকবে। সো পজিটিভ এনার্জির আশেপাশে থাকা ট্রাই করেন। জাস্ট এনরোল এন্ড জয়েন প্রো মেন্টরশিপ। থ্যাংক ইউ গাইস। থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ Thank you, Sheen, for hosting this, and thank you, Ashraf, for Thank you, initiating this amazing initiative. Yeah, I wish you all the best. থ্যাংক ইউ সো মাচ স্যার ফর জয়নিং এগেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিতে হচ্ছে আমাদের সেশনটা। নেক্সট ইনশাআল্লাহ দেখা হবে।